আমি লিঙ্ক দিতেছি। লিঙ্ক পাইছি, হ্যাঁ একজন জয়েন করছে, কথা বলা শুরু কর। ক্যাপ্টেন ওখানে ছাড় দাও, গ্রুপ ক্যাপ্টেন। আসসালামু আলাইকুম, আমি রনি হোসেন, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা একটু লাইভে একটু আগে আসলাম সময় নিয়ে, কারণ অনেকে জয়েন হতে একটু টাইম লাগবে। আর তোমরা যারা হচ্ছে ক্যাপ্টেনে আসো, প্রত্যেকটা গ্রুপে আমাদের লিঙ্কটা শেয়ার দাও। আমরা একটু অপেক্ষা করি সবাই, যাতে আমরা জয়েন হতে পারি। আমরা 2 মিনিট অপেক্ষা করি, আমরা সবাই জয়েন হতে পারি। একবারে 10টায় শুরু করেন, এখানে অ্যানাউন্সমেন্ট করে দিই। অ্যানাউন্সমেন্ট যুক্ত হয়েছে, ক্যামেরার দিকে তাকে কথা বলা। আর সবাইকে কোথা থেকে আমাদের ক্লাসটি করছো একটু কমেন্ট করো। অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। মিশকাত জাহান ভাইয়া, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? তানভীর হোসেন খুলনা, উম্মে হাবিবা জয় পটুয়াখালী, শামীম আক্তার শুভেচ্ছা গাইবান্ধা। তোমরা সবাই এই লাইভটা নিজ নিজ টাইমলাইনে শেয়ার দাও, এতে তোমার বন্ধুরাও দেখতে পারবে এবং তোমার যে সমস্ত বন্ধুরা নিয়মিত ক্লাস করে তাদেরকে একটু মেনশন করো। আমরা একটু আরেকটু টাইম নিয়ে আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করব। আর আমাদের গ্রুপ ক্যাপ্টেন যারা আছো তারা প্রত্যেকটা গ্রুপেই এই লিঙ্কটা শেয়ার দাও। নাহিয়ান নীলানুর বগুড়া থেকে, শাকিলা ইসলাম পাবনা, ওকে ঠিক আছে, সাউন্ডটা কমিয়ে দিয়েছে অন্য ফোনটার। তোমরা কি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। নার্গিস খাতুন ক্লিয়ার, মাসুম আজিম বলছে ক্লিয়ার। আব্দুল আল মোহাম্মদ বলছে ভাইয়া ফার্স্ট ক্লাস আমার জন্য। হ্যাঁ ভাই, আজকে আমি লাইভে ফার্স্ট আসছি। সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবো ইনশাল্লাহ, ক্লাসটা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।
ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আর এখনও আমরা আমাদের যে সমস্ত বন্ধুরা ক্লাস নিয়মিত করে কিন্তু ক্লাসে হয়তো জয়েন নেই, তাদেরকে আমরা একটু মেনশন দিই। মেনশন দিলে তারা হয়তো ক্লাসটি করতে পারবে, এবং প্রত্যেকে আমরা নিজ নিজ টাইমলাইনে ক্লাসটি শেয়ার দিই। তাহলে দেখা যাচ্ছে যে এই সময় আমরা অনেকে হয়তো ক্লাসটি কোথাও না বুঝতে পারলে আমাদের নিজ নিজ টাইমলাইন থাকলে আমরা কিন্তু পরবর্তীতে ক্লাসটি দেখতে পারবো। ঠিক আছে? রোমান ইসলাম ভাইয়া, আপনার পরিচয়টা দেন। হ্যাঁ ভাইয়া, পরিচয়টা দিব, ক্লাস শুরুর আগে পরিচয়টা দিব। ওকে, ঠিক আছে। আমি মোহাম্মদ রনি হোসেন, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমার বাসা কুষ্টিয়া। জাস্ট আমার পরিচয়টা এটুকুই। আর আমি এখন বর্তমানে রাজশাহী আছি। আচ্ছা, আমাদের আজকের টপিকস শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ। শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ, দুইটা বিষয়। একটা কি শব্দ, আর একটা কি শব্দের শ্রেণীবিভাগ। আজকের ক্লাসে আমরা শব্দ সম্পর্কে জানবো, শব্দ কি, শব্দ কি এটা জানবো। আর একটা কি শব্দের শ্রেণীবিভাগ, শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। এবং এই শব্দের ক্লাসটি আমরা 2 দিন নেব, আজকে এবং আগামীকাল। 2 দিন আমরা শব্দের ক্লাসটি নেব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শব্দ, তাই না? আর শব্দ শ্রেণীবিভাগ করার আগে আমাদেরকে প্রথমত শব্দ কি সেটা জানতে হবে। তাহলে শব্দটা কি? শব্দ হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টির প্রকাশিত অর্থ। তাহলে শব্দ কি? শব্দ হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টির প্রকাশিত অর্থ। তাহলে কি? শব্দ হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টির প্রকাশিত অর্থ। ধ্বনি বা ধ্বনি সমষ্টির কি প্রকাশিত অর্থ। অনেক বইয়ে হয়তো অনেক রকমের শব্দের সংজ্ঞাটা দেয়া আছে। অনেক বই তোমার দেয়া আছে কতগুলো ধ্বনি বা বর্ণের সমষ্টিকে কি বলে? শব্দ বলে। কিন্তু কতগুলো ধ্বনি বা বর্ণের সমষ্টি হলে সেটাকে আমরা শব্দ বলতে পারবো না। শব্দ হতে হলে তার কি? প্রকাশিত অর্থ, তার একটা অর্থ প্রকাশ হতে হবে। ঠিক আছে? শুধু যদি কোনো অর্থ প্রকাশ না করে সেটা কিন্তু আমরা শব্দ বলতে পারবো না। অবশ্যই শব্দ হতে হলে তার একটা অর্থ থাকতে হবে। যেমন ধরো, কত ধ্বনি বা বর্ণ আমরা যেটাই বলি, ঠিক আছে? ধ্বনিটা কি? ধ্বনি হচ্ছে আমাদের কণ্ঠনিঃসৃত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে, তাই না? এটাই তো ধ্বনি। ধ্বনি হচ্ছে আমাদের কণ্ঠনিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। আর এই ধ্বনিটা যখন আমরা লিখিত রূপে প্রকাশ করি সেটা হচ্ছে কি? বর্ণ। সেটাই কি আমাদের বর্ণ। আচ্ছা, আমি একটা বর্ণ লিখলাম। কি? ক। একটা বর্ণ লিখলাম ক। তারপরে লিখলাম ল। তারপর আরেকটা বর্ণ আমি লিখলাম ম। 3টা আমি ধ্বনি বা বর্ণ লিখছি। না ভাইয়া, আর আগে কিছু লেখা হয়নি। লিয়া বলছে ভাইয়া এর আগে কিছু লিখছেন? না ভাইয়া, এর আগে কিছু লেখা হয়নি। ঠিক আছে? তাহলে কি বললাম? আমি এখানে 3টি বর্ণ লিখছি, একটা কি? ক, একটা ল, আর একটা কি? ম। আচ্ছা, আমরা সংজ্ঞার মধ্যে কি বলছি? শব্দ হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টির প্রকাশিত অর্থ। ধ্বনি বা ধ্বনি সমষ্টির প্রকাশিত অর্থ, তাই না? তার মানে ধ্বনি একটা ধ্বনি হতে হবে অথবা ধ্বনি সমষ্টি হতে হবে। ধ্বনি সমষ্টি হলে কি হতে হবে? কয়েকটা পাশাপাশি ধ্বনি একসঙ্গে বসালে সেটা কি? ধ্বনির সমষ্টি, তাই না? আচ্ছা, এখানে পাশাপাশি আমি ধ্বনি বসালাম। এখানে ক আছে, তাই না? কর পাশে আমি কি লিখবো বলো তো?
কর পাশে আমি ল লিখলাম, কর পাশে ল লিখলাম, লর পাশে কি লিখলাম ম, তাহলে কি হলো বলো তো? কলম। কয়েকটি ধ্বনি কি হলো পাশাপাশি পাশাপাশি একসঙ্গে বসছে, বসে কি অর্থ প্রকাশ করছে? কলম একটা অর্থ প্রকাশ করেনি, অবশ্যই অর্থ প্রকাশ করছে। আর যদি কয়েকটা ধ্বনি একত্রে বসে একটা অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে কি আমাদের শব্দ, সেটা কি শব্দ। তাহলে কলমটি অবশ্যই একটা কি বলতো? অবশ্যই একটা শব্দ, অবশ্যই একটা শব্দ। কিন্তু পাশাপাশি বসলেই শব্দ হবে না, অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, নিচে লিখছি কি বলতো? ম, নিচে লিখছি আমি ম। আচ্ছা, এই ম, এই পাশাপাশি যে তিনটে আমি ধ্বনি লিখছিলাম, এই তিনটি পাশাপাশি এখন লিখি তো, ম লিখলাম, ল লিখলাম, ক। তাহলে কি হলো বলো তো? ম ল ক, কি হলো? মলক। আচ্ছা, মলকের কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। তার মানে পাশাপাশি ধ্বনি বসলেই সেটাকে কিন্তু আমরা শব্দ বলতে পারবো না। শব্দ হতে হলে অবশ্যই তার কি একটা প্রকাশিত অর্থ থাকতে হবে, অর্থ ছাড়া কি সেটাকে আমরা শব্দ বলতে পারবো না। তাহলে মলকের কিন্তু কোনো অর্থ নেই, তাহলে কিন্তু এটাকে আমরা শব্দ বলতে পারছি না। এখানে কলমটা কি আমাদের একটা শব্দ, কলমটা একটা শব্দ। তবে একটা জিনিস মনে রাখবা, হ্যাঁ ভাই আজকে আমার ফার্স্ট ক্লাস। অনেকে কমেন্ট করছো ভাই আজকে আপনার ফার্স্ট ক্লাস করছি। হ্যাঁ, তোমরা ফার্স্ট ক্লাস করছো, প্লাস আমিও ফার্স্ট ক্লাস নিচ্ছি আজকে, এবং আগামীকালও নেবো ইনশাল্লাহ। তাহলে কি বললাম? শব্দ হতে হলে তোমার একটা প্রকাশিত অর্থ থাকতে হবে। কিন্তু এমন না যে কয়েকটা ধ্বনি পাশাপাশি বসলে সেটাকে আমরা শব্দ বলবো। শব্দ তোমার একটা ধ্বনি মিলেও একটা শব্দ হতে পারে। যেমন ধরো, যেমন আমি এখানে লিখলাম ধরো ওই, সরি আজকে কলমে কালি ভরা হয়নি হয়তো। কি লিখলাম? ওই। এটা কি একটা ধ্বনি না? একটা ধ্বনি, তাই না? ধ্বনি বা বর্ণ যেটাই বলি। আচ্ছা, ওই এর যদি কোনো অর্থ না থাকে তাহলে এটাকে কিন্তু আমরা শব্দ বলতে পারবো না, শব্দ বলতে পারবো না। এখন আসো ওর কোনো অর্থ আছে কি না। আচ্ছা, মনে করো তোমার কোনো বন্ধু হেঁটে যাচ্ছে, দূর থেকে তুমি দেখছো তাকে, এখন তাকে তুমি হয়তো ডাকছো, বলছো ওই রহিম এদিকে আয়। কি বলছো? ওই রহিম। তার মানে ওইটা কি তুমি একটা সম্বোধন করছো, ওইটা কি সম্বোধন করছো, মানে কাকে? রহিমকে। তার মানে রহিমকে উদ্দেশ্য করে তুমি কি বলছো? ওই। তার মানে অবশ্যই এটা একটা শব্দ, এটি তোমার একটি ধ্বনি থাকার সাথে একটা শব্দ। তার মানে শব্দ হতে হলে তোমার পাশাপাশি কয়েকটা ধ্বনি বসার দরকার নেই, সিঙ্গেল বসলেও সেটা শব্দ হবে যদি অর্থ প্রকাশ করে, এবং পাশাপাশি বসলেও সেটা একটা শব্দ হবে যদি সেটা অর্থ প্রকাশ করে। সেরকম ধরো ক, ক, তারপর কি হ, এরকম একটা অর্থ আছে, তাই না? ক এবং হর কিন্তু অর্থ আছে। আচ্ছা, আমরা বলি না তুই ক এই কাজটা ভালো কি খারাপ, বলি না তুই ক এই কাজটা ভালো না খারাপ। তার মানে কি ক এখানে, তাই না? তার মানে কর কিন্তু অর্থ আছে, কর কি অর্থ আছে। তার মানে শব্দ হতে হলে তার কি একটা অর্থ থাকতে হবে, অর্থ প্রকাশ না পেলে সেটাকে আমরা কিন্তু শব্দ বলতে পারবো না। আশা করি শব্দ সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। কিছুটা বললে ভুল হবে, আমার মনে হয় আমার ক্লাসটা যদি পুরোটা শোনো হয়তো ক্লিয়ারলি একটা ধারণা পেয়েছো। আচ্ছা, এখন আমরা শব্দ কি সেটা জানলাম, এখন আমরা শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি ঠিক আছে, আমি মুছে দিলাম, তোমরা একটু দ্রুত বোর্ডে যেটা আমি লিখবো সেটা খাতায় নোট করার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমরা শিখবো শব্দের শ্রেণীবিভাগ। কি শব্দের শ্রেণীবিভাগ? তোমার বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়। বিভিন্ন দিক দিয়ে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। তাহলে কি বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়।
তিন ভাগে ভাগ, তিন ভাগে কি ভাগ করা হয়, তাই না? তাহলে বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়। এখন এই তিন ভাগটা আসলে কি কি, এই তিন ভাগটা কি কি এটা জানার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট একটা গল্প বলবো। তোমরা গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবে। তাহলে কি বললাম, বিভিন্ন দিক দিয়ে শব্দকে, আচ্ছা এখনো যারা আমরা জয়েন করিনি দ্রুত জয়েন করি এবং বিভিন্ন আমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করি এবং প্রত্যেককে আমরা নিজ নিজ টাইমলাইনে ক্লাসটি শেয়ার দিই, ঠিক আছে? নিজ নিজ টাইমলাইনে ক্লাসটি শেয়ার দিলে আমরা পরবর্তীতে ক্লাসটা আমরা দেখতে পাবো। আচ্ছা বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? অনেকে বলছো বোর্ড ক্লিয়ার না, ওয়েট। আচ্ছা এখন দেখো তো বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, সবাই কমেন্ট করো তো। ওকে ঠিক আছে, বলছো বোর্ড ক্লিয়ার, বোর্ড প্লাস সাউন্ড অল ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা আমি কি বললাম, বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়, তাই না? এই বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়, এটা লেখার আগে আমি বলছি কি তোমাদেরকে একটা ছোট্ট একটা গল্প বলবো। এই ছোট্ট একটা গল্পটি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। গল্পটা হচ্ছে এই ভার্সিটির ক্যাম্পাসে আমরা ছেলেমেয়েরা বিকেল হলেই বিভিন্ন ধরনের আড্ডা দিই, তাই না? বিভিন্ন ধরনের আড্ডা দিই এবং আড্ডার আমাদের মধ্যমণি ছিল আমাদের এক ফ্রেন্ড, আমাদের আড্ডার মধ্যমণি ছিল এবং সে অনেক ভালো গান গাইতে পারত। তাহলে সে কি অনেক ভালো গান গাইতে পারত, তার কণ্ঠটা ছিল সুমধুর। এবং তাকে একদিন আমরা অনুরোধ করলাম, আচ্ছা তুই যে এত সুন্দর গান গাইতে পারিস, দেশে যে বিভিন্ন স্থানে বিভিন্ন গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়, তুই কিন্তু চাইলে সেই গানে অংশগ্রহণ করতে পারিস। তো বন্ধু কোনো মতে রাজি হতে চায় না, বলে না আমি এমনিতেই তোদের সাথে থাকি, মাঝে মধ্যে একটু গান বাজনা করি, কিন্তু আমি তো ওইভাবে প্রফেশনাল কোনো শিল্পী না। তারপরও আমরা সবাই মিলে বন্ধুকে অনুরোধ করলাম যে তুই এবার কোথাও গানের প্রতিযোগিতার অংশগ্রহণ হলে তুই সেখানে অবশ্যই অংশগ্রহণ করবি, ঠিক আছে? তো বন্ধু রাজি হয়ে গেল। তো তোমার হচ্ছে গানের প্রতিযোগিতা হলো, সেখানে যাচ্ছিল এবং আমার ওই বন্ধুর টোকেন নাম্বার ছিল 235। কত বললাম? 235। তো যখন আমার বন্ধুকে ডাকবে, তার নাম না ধরে ডেকে বলল 235, গাও 235। কি বললো? গাও 235। আমি পাশে লিখে দিই। তাহলে কি বললাম? গাও 235। এই গাও 235টা কি? তার টোকেন নম্বর ছিল গাও 235, তার টোকেন নম্বর ছিল 235। তো ওখানে যারা বিচারক মণ্ডলী বা জাজ ছিল, তারা তার নাম না ধরে ডেকে বলল কি গাও 235। আচ্ছা এর পরের ঘটনা কি হলো সেটা আমরা পরে শুনি, তার আগে আমরা একটু ক্লাসে আসি, ঠিক আছে? হ্যাঁ, গাও 235। আচ্ছা আমরা এখানে কি বলছি, বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়, তাই না? বিভিন্ন দিক দিয়ে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। এখন আমরা এই তিন ভাগটা দেখি। এক নম্বর হচ্ছে তোমার গঠনগত দিক থেকে, গঠন অনুসারে বা গঠনগত দিক থেকে, যেটাই বলি আর কি, গঠন অনুসারে অথবা গঠনগত দিক থেকে। তাহলে কি গঠন অনুসারে বা গঠনগত দিক থেকে। দুই নম্বরে কি অর্থগত দিক থেকে, অর্থ অনুসারে বা অর্থগত দিক থেকে। তিন নম্বরে কি উৎপত্তি অনুসারে বা উৎপত্তিগত থেকে অথবা উৎস অনুসারে বা উৎপত্তিগতভাবে, ঠিক আছে?
তাহলে কি হ্যাঁ, হোয়াট ইজ গাও, গাওটা পরে বলছি আমি। অনেকে বলছে হোয়াট ইজ গাও, এই গাওটা কি, এটা পরে বলছি আমি গল্পটা বলছি, গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনার কথা বলছি, গল্পটা শোনো, ওই পর্যন্তই পজ করো, ঠিক আছে? গাও 235 কি, এটা পরে বলছি। আচ্ছা, এখানে আমরা কি বলছি, বিভিন্ন দিক দিয়ে শব্দকে তোমার 3 ভাগে ভাগ করছে, তাই না? বিভিন্ন দিক দিয়ে শব্দকে 3 ভাগে ভাগ করছে। একটা কি গঠনগত দিক, অর্থগত দিক, আর একটা কি উৎপত্তিগত দিক। উৎপত্তিগত বা উৎস অনুসারে একই কথা, ঠিক আছে? উৎপত্তিগত দিক বা উৎস অনুসারে, তাই শব্দকে আমরা 3 ভাগে ভাগ করছি। এখন বলছিলাম এখানে কি গাও 235, এই গাও 235 আমরা ফিরে যাই। এখানে কি আছে বলো তো? গতে তোমার হচ্ছে গঠন অনুসারে, গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। এখন বুঝতে পারো সে গাওটা কি, গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা হয় 2 ভাগে বা 2 প্রকার। এরপরে কি অর্থগত দিক, এখানে কি আছে তাই না? এই অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার? 3 প্রকার। এরপরে কি আছে লাস্টে, কি আছে উতে কি উৎপত্তিগত দিক থেকে বা উৎস অনুসারে। উৎস অনুসারে শব্দকে ভাগ করা হয়েছে 5 ভাগে বা 5 প্রকার। আচ্ছা, তাহলে কি বললাম, গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা হয়েছে 2 ভাগে, অর্থগত দিক থেকে শব্দকে ভাগ করা 3 ভাগে, আর উৎপত্তিগত দিক থেকে শব্দকে ভাগ করা হয়েছে 5 ভাগে। এটা হচ্ছে আমাদের সে গাও 235। তাহলে কি বললাম, গতে কি গঠনগত দিক থেকে, তাই না? গঠনগত দিক থেকে 2 প্রকার। তারপর কি অতে অর্থগত দিক থেকে 3 প্রকার। ওতে কি উৎসগত দিক থেকে 5 প্রকার। এই গাও 235টা মনে রাখলে তুমি পরীক্ষা হলে কখনো ভুলবে না। একটা জিনিস মনে রাখবে, আমরা সহজ জিনিসগুলো কিন্তু বারবার ভুল করি, সহজ জিনিসগুলো কিন্তু আমরা পরীক্ষা হলে বেশি ভুল করি। পরীক্ষার হলে আমাদের ব্রেন 30% কাজ করে, আমাদের ব্রেন 30% কাজ করে। ওই 30%-এর মধ্যেই আমাদেরকে চান্স পেতে হয়। 30% ব্রেনকে কাজে লাগাই আমাদেরকে চান্স পেতে হয়। এজন্য পরীক্ষা হলে কিন্তু আমরা সহজ জিনিসগুলোই গুলাই ফেলি। হয়তো আমরা ভাববো যে গঠনগত দিক থেকে 3 প্রকার হবে না 2 প্রকার হবে, কোনটা? অর্থগত দিক থেকে 2 প্রকার হবে না 3 প্রকার হবে, এটা কিন্তু আমরা গুলাই ফেলতে পারি, তাই না? এজন্যই তোমাকে ওটা শেখানো, ঠিক আছে? না হলে কিন্তু আমি সরাসরি এটাও বলতে পারতাম। ওইটা শেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে গাও 235, এটা মনে রাখলে তুমি সহজে ভুলবে না। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব গঠনগত দিক দিয়ে শব্দকে 2 ভাগে ভাগ করেছে। গঠনগত দিক দিয়ে শব্দকে 2 ভাগে ভাগ করেছে, এটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, আমি মুছে দিলাম। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা গঠনগত দিক থেকে শব্দকে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা এখন আলোচনা করব। এই গঠনগত দিক থেকে আমরা কি বলছি, গঠনগত ভাবে শব্দকে তোমার ভাগ করা হয়েছে 2 ভাগে, তাই না? 2 ভাগে বা 2 প্রকার। এই 2 প্রকার কি কি? একটা হচ্ছে তোমার মৌলিক শব্দ, একটা কি মৌলিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে আমাদের সাধিত শব্দ। একটা মৌলিক শব্দ আর একটা কি সাধিত শব্দ। তাহলে গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা মৌলিক শব্দ আর একটা কি সাধিত শব্দ।
একটা মৌলিক, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। এখন আসে মৌলিক শব্দ। মৌলিক শব্দটা আসলে কি? মৌলিক শব্দটা হচ্ছে তোমার যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দটা কি? যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, ওকে, সেই শব্দটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ। এরপর আসে সাধিত শব্দ। এই সাধিত শব্দটি কি? সাধিত শব্দটি হচ্ছে তোমার যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, সেটা হচ্ছে আমাদের কি? সাধিত শব্দ। এবং এই সাধিত শব্দটি তোমার প্রত্যয় উপসর্গ এবং সমাস যোগ করে সাধিত করা হয়। সাধিত শব্দটি প্রত্যয় উপসর্গ এবং সমাস যোগ করে সাধিত করা হয়। আচ্ছা, তার আগে আমি কিছু উদাহরণ দিই, ঠিক আছে? মৌলিক শব্দ, তাই না? মৌলিক শব্দ তোমার মা, বাবা, ভাই, বোন, তিন, ঢাকা, গোলাপ, দেশ, এগুলো সবই হচ্ছে আমাদের মৌলিক শব্দ। এগুলো সবই কি? মৌলিক শব্দ। তাহলে মা, তারপর ধরো বাবা, তিন, এরকম অনেক আছে। গোলাপ, গোলাপ হবে, ঠিক আছে? গোলাপই বললে কিন্তু সেটা আবার সাধিত শব্দ হয়ে যায়, কারণ গোলাপ যোগ ই, সেখানে কিন্তু আমাদের ই প্রত্যয় যোগ হয়। কিন্তু এই তোমার মৌলিক শব্দের সঙ্গে কোনো প্রত্যয় উপসর্গ বা সমাস যোগ হবে না। একমাত্র সাধিত শব্দের সঙ্গে সমাস, উপসর্গ এবং প্রত্যয় যোগ হয়ে সাধিত শব্দ গঠন করা হয়, ঠিক আছে? না ভাই, আর প্রথম থেকে এখন শুরু করা সম্ভব না। আমরা ক্লাস অলরেডি 20 মিনিট করে ফেলছি, এখন আর ক্লাস প্রথম থেকে শুরু করা সম্ভব না। একজন বলছে ভাইয়া ক্লাসটা আবার প্রথম থেকে শুরু করেন। প্রথমে তেমন কিছু পড়ায়নি, প্রথমে শুধু শব্দকেই, সেই শব্দ সম্পর্কে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে এখানে কি বললাম, তোমার গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা কি মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ। আর যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় এবং হচ্ছে প্রত্যয় উপসর্গ এবং সমাস সাধিত, সমাস যোগ করে সাধিত করা, সেটা হচ্ছে আমাদের সাধিত শব্দ। এখানে দেখো মা, বাবা, তিন, গোলাপ, এগুলো কিন্তু কোনো ভাঙা যায় না বা ভাঙলেও কোনো অর্থ পাওয়া যায় না। ভাঙা যায় না প্লাস ভাঙলেও কিন্তু কোনো অর্থ পাওয়া যায় না। আর যদি কোনো অর্থ পাওয়া না যায়, সেটি অবশ্যই তোমার মৌলিক শব্দ। ভাঙা গেল, যদি ভাঙো, ভাঙার পরেও তুমি চাইলে ভাঙতে পারো। কিভাবে ভাঙবা বলো তো? যেমন মা এখানে, তাই না? আচ্ছা, এখানে কি আছে বলো তো? মা, তাই না? ম প্লাস আ, মা, ম প্লাস আ, মা, তাই না? এখানে দেখো তো, মর কি কোনো অর্থ আছে? মর কোনো অর্থ নেই। তার মানে আরও কিন্তু কোনো অর্থ নেই, তার মানে অর্থ পাচ্ছি না আমরা। আর অর্থ এভাবে ভাঙলেই কিন্তু হবে না। ভাঙার পরে যদি আমরা কোনো অর্থ না পাই, একটি শব্দের যদি অর্থ পায় সেটা সাধিত শব্দ, ভাঙার পরও একটি শব্দের যদি অর্থ পায় সেটা সাধিত শব্দ। কিন্তু যদি কোনো অর্থ না পায়, সেটা অবশ্যই মৌলিক শব্দ। সেটা কি? মৌলিক শব্দ। এখানে মাকে আমরা ভাঙছি ম প্লাস আ, দেখো তো এখানে কোনো অর্থ নেই, কিন্তু কোনো অর্থ নেই, মর কোনো অর্থ নেই। তার মানে কি? এটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ। এরকম মৌলিক শব্দ তোমার আছে চেনার কিছু সূত্র আছে। এই সূত্রগুলো তোমরা চাইলে বিভিন্ন বই থেকে দেখে নিতে পারো এবং মুখস্থ করতে পারো। তার মধ্যে যেমন মৌলিক শব্দ তোমার আমি কিছু লিখে দিচ্ছি, মা, বাবা, তিন, গোলাপ, এরকম ধরো আরো কিছু আছে, ভাই, বোন, তারপর হচ্ছে ফুল, তারপর হচ্ছে দেশ, ঠিক আছে, তারপরে ঘর, এগুলো সবই হচ্ছে আমাদের মৌলিক শব্দ, ঠিক আছে? এগুলো সবই মৌলিক শব্দ। এখন আসো সাধিত শব্দ, ঠিক আছে? এখন আসলে সাধিত শব্দ। সাধিত শব্দটা আমি কি বলছিলাম? যে শব্দটিকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, সেটা হচ্ছে সাধিত শব্দ। এবং সাধিত শব্দটি তোমার প্রত্যয় উপসর্গ এবং সমাসকে যোগ করে সাধিত করা হয়। যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ধরো চলন্ত, এগুলো সব সাধিত শব্দের উদাহরণ, ঠিক আছে? চলন্ত, তারপর ধরো ডুবুরি, চলন্ত, ডুবুরি,
নীল আকাশ, ঠিক আছে। তারপর যেমন ধরো হাতল, এখানে আর একটা শব্দ যোগ করি আমি, সেটা হচ্ছে হাত। হাতটা আমাদের মৌলিক শব্দ। হাতটা কি বলতো? মৌলিক শব্দ। এখানে কি লিখছি আমি? হাতল। হাতল কি? আচ্ছা, হাতল আর হাতটা কি এক জিনিস না কিন্তু। আচ্ছা, এটাকে আমরা যদি ভাঙি কি পাই বলতো? হাত যোগ ল। এটাকে আমি ভাঙলাম, হাতলকে ভাঙলাম, ভাঙলে কি পাই বলতো? হাত যোগ ল। আচ্ছা, আমি বলছি যদি আমরা শব্দকে ভাঙলে যদি একটারও কোনো অর্থ পাই, সেটা অবশ্যই সাধিত শব্দ। অর্থ যদি পায়, অর্থ না পেলে সেটা সাধিত শব্দ হবে না। এবং সাধিত শব্দ অবশ্যই প্রত্যয়, উপসর্গ এবং সমাস সাধিত হতে হবে। এখানে দেখো তো, হাত যোগ ল, হাতটা কি একটা অর্থ প্রকাশ পেয়েছে না? হাত, হাত কি মানবদেহের একটা অঙ্গ, হাত কি মানবদেহের একটা অঙ্গ, তাহলে অবশ্যই এর একটা অর্থ আছে। অর্থ আছে মানে কি? হাতলটা হচ্ছে আমাদের অবশ্যই সাধিত শব্দ, অবশ্যই কি সাধিত শব্দ। এবং এখানে কি, এখানে আমাদের প্রত্যয় যোগ হয়েছে। কি যোগ হয়েছে? প্রত্যয়, ল প্রত্যয় যোগ হয়েছে, ঠিক আছে। তারপর এখানে ধরো নীল আকাশ, এখানে কি আছে? নীল আকাশ। নীল আকাশের ব্যাস বাক্য কি বলো তো? নীল আকাশের ব্যাস বাক্য কি? কমেন্ট করো তো দেখি। নীল আকাশের ব্যাস বাক্য বলো সবাই, নীল আকাশের ব্যাস বাক্য। নীল যোগ আকাশ অনেকে বলছে, নীল যোগ আকাশ হবে না ভাই, নীল যোগ আকাশ হবে না। নীল আকাশ হচ্ছে নীল যে আকাশ। নীল আকাশ কি? নীল যে আকাশ। তার মানে কি? এটা হচ্ছে সমাস সাধিত শব্দ, সমাস সাধিত শব্দ, তাই না? আমি বলছি কি, প্রত্যয়, উপসর্গ এবং সমাস যোগ করে যদি তোমার সেই শব্দটিকে সাধিত করা হয়, সেটা অবশ্যই সাধিত শব্দ। নীল যে আকাশ, নীল আকাশ, এটা সমাস সাধিত, অবশ্যই এই জন্য এটা আমাদের সাধিত শব্দ। এরপর কি আছে? ডুবযোগ উড়ি, ডুবুরি, ডুবযোগ উড়ি, ডুবুরি, ডুবযোগ, ডুবযোগ উড়ি, ডুবুরি, তাই না? এখানে কি ডুব মানে কি? ডুব দেয়া, এর একটা অর্থ আছে অবশ্যই, এজন্য এটা অবশ্যই আমার কি সাধিত শব্দ। আমি বলছি কি, ভাঙার পরেও যদি তোমার অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে সাধিত শব্দ। অর্থ না পেলে মৌলিক শব্দ। তারপর কি আছে বলো তো? চলন্ত। তারপর কি আছে? চলন্ত, চল যোগ অন্ত, চল যোগ অন্ত, চলন্ত। চলটা কি বলতো? চলটা কি? চলটা একটা ধাতু। চলটা কি? ধাতু। আর ধাতু, সেখানে কিন্তু আমাদের ধাতু চিহ্ন দিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ধাতু চিহ্ন। ধাতু এবং রুটের মধ্যে কিন্তু আকৃতিগত একটা পার্থক্য আছে। ধাতু এবং রুটের মধ্যে আকৃতিগত একটা পার্থক্য আছে। এটা হচ্ছে আমাদের ধাতু চিহ্ন। আর এটা কি বলতো? এটা হচ্ছে রুট। এটা ধাতু চিহ্ন, এটা হচ্ছে রুট। পার্থক্যটা কোথায় বলতো? পার্থক্যটা হচ্ছে তোমার ধাতুর বাম পাশে চলে আসবে, কিন্তু দেখো তো, আর রুটের, রুটের উপর দিকে মাত্রা মতো চলে যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম আমি? চল যোগ অন্ত, চলন্ত। চল এর একটা অর্থ আছে, তাই না? চল এর একটা অর্থ আছে, এজন্য চলন্তটা কি আমাদের অবশ্যই সাধিত শব্দ। চলন্তটা কি? সাধিত শব্দ। এখানে চলটা আমাদের কি? ধাতু। এরকম যদি তোমার ধাতু, প্রত্যয় কিংবা উপসর্গ এবং সমাস যোগে যদি শব্দ গঠিত হয়, সেটা আমাদের কি? সাধিত শব্দ, সেটা হচ্ছে সাধিত শব্দ। এরকম তোমার অনেক আছে, প্রতিরোধ, গড়মিল, এরকম অনেক শব্দ পাবা, ঠিক আছে। চাঁদমুখ, চাঁদমুখ এর ব্যবহার কি? চাঁদের মতো মুখ যা, চাঁদমুখ, তাই না? তার মানে কি? এটা হচ্ছে সমাস শব্দ। এরকম প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ এবং সমাস সাধিত হলে সেটা আমাদের সাধিত শব্দ। আচ্ছা, এটা গঠনগত দিক থেকে আমরা শব্দকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ আমরা সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ হ্যাঁ, চলযোগ অন্ত, চলন্ত। আচ্ছা, এখন আমরা অর্থগত দিক থেকে বা অর্থ অনুসারে শব্দকে ভাগ করা হয়েছে তিন ভাগে। এখন অর্থগত দিক থেকে বা অর্থ অনুসারে এই তিন ভাগের এই শব্দটি আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকের ক্লাসটা যদি তোমরা একটু সুন্দর করে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি শব্দ সম্পর্কে তোমাদের আর ভবিষ্যতে কিছু জানা লাগবে না। যদি তোমরা খাতায় সুন্দর করে নোট করে রাখো, জানা লাগবে না এটা আসলে বললে ভুল হবে। আমি বলতে পারি 80% তোমার এখান থেকে জানা হয়ে যাবে, ঠিক আছে। আজকের শব্দের ক্লাসটি করলে তোমার 80% এখান থেকে জানা হয়ে যাবে, যদি সুন্দর করে ক্লাসটা করো এবং নোট করো।
আচ্ছা, অর্থগত দিক থেকে আমরা এর আগে শিখছি, অর্থগত দিক থেকে শব্দকে ভাগ করা হয়েছে 3 ভাগে। অর্থগত দিক থেকে শব্দকে ভাগ করা হয়েছে 3 ভাগে, তাই না? হ্যাঁ, বিথি দেবনাথ বলছে ভাইয়া প্রত্যয়ের ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ ভাইয়া, অবশ্যই প্রত্যয়ের ক্লাসটা নেব। তোমাদের যেই জিনিসটা সব থেকে একটু কঠিন লাগে, কারণ আমিও এক সময় ছাত্র ছিলাম, প্লাস ছাত্র এখনো আছি, এখনো যে নেই তা না, এখনো ছাত্র আমি, মানে তোমাদের ওই পজিশনে আমি ছিলাম। তোমরা যে এখন অ্যাডমিশন দিবা এই পজিশনে একদিন আমিও ছিলাম, এবং আমি তো এগুলো পড়েছি, তাই না? বাংলা কোন টপিকগুলো তোমাদের কাছে একটু বুঝতে সমস্যা হয় বা কঠিন লাগে এটা তো আমি অবশ্যই জানি, বিশেষ করে যেখানে প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে? প্রকৃতি প্রত্যয় আছে, সন্ধি আছে এবং ধ্বনি পরিবর্তন, এগুলো অনেকের কাছে, অনেকে পারো, অনেকের কাছে ইজি লাগতে পারে, তবে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এটা কিন্তু কঠিন একটা টপিক। তবে ঈদের আগে আমি নিতে পারবো না, আজকে এবং আগামীকাল আমার শব্দ শেষ করা লাগবে, ঠিক আছে? আজকে এবং আগামীকাল শব্দ শেষ করা লাগবে, এবং আমাদের ভার্সিটি থেকে যেহেতু বাস দিচ্ছে, আমাকে তো চলে যেতে হবে। 17 তারিখে ইনশাল্লাহ বাসায় চলে যাচ্ছি। আর ঈদের পরে ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেই টপিকগুলো তোমাদের কাছে মানে সব থেকে কঠিন মনে হয় সেই টপিকগুলো বলবা, আমরা সেই টপিকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব, সহজে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে কি বললাম আমি? অর্থগত দিক দিয়ে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়, তাই না? অর্থগত দিক দিয়ে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। অর্থগত দিক দিয়ে তাহলে অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার? 3 প্রকার, তাই না? অর্থগত দিক দিয়ে শব্দ 3 প্রকার। 3 প্রকার কি কি? যৌগিক শব্দ, রুরো বা রুরি শব্দ, একটা কি যৌগরুরো শব্দ। 1 নম্বর কি? যৌগিক শব্দ, যৌগিক শব্দ। 2 নম্বরে রুরো বা রুরি শব্দ, রুরো বলি বা রুরি বলি, ঠিক আছে? রুরো বা রুরি যেটাই বলি একই অর্থ, ঠিক আছে? রুরো বা রুরি শব্দ। এরপর 3 নম্বর কি আছে? যৌগরুরো শব্দ, যৌগরুরো শব্দ। তাহলে কি বললাম? অর্থগত দিক দিয়ে মানে বিভিন্ন অর্থ, অর্থ অনুসারে বা অর্থগত দিক দিয়ে শব্দকে ভাগ করেছে 3 ভাগে। যৌগিক শব্দ, রুরো বা রুরি শব্দ, আর একটা কি যৌগরুরো শব্দ। যৌগিক শব্দ রুরো বা রুরি শব্দ, একটা আছে যৌগরুরো শব্দ। চৌধুরী সানুপথনিক বলছেন সমাস মনে থাকে না। হ্যাঁ ভাই, সমাসের ক্লাসটাও প্রয়োজন হলে নেব ইনশাল্লাহ, তবে ঈদের পরে, ঈদের আগে আজ এবং আগামীকাল ক্লাস হবে, এবং এরপরে হয়তো আরও 2-1টা ক্লাস হতে পারে, এবং তোমাদের কিছু এক্সাম নেওয়া হবে, এবং ঈদের পরে বাসা থেকে আসলে ঈদের পরে তোমাদের ক্লাস নেওয়া হবে, এবং তোমাদের একটা বিস্তর একটা রুটিন দেওয়া হবে, সেই রুটিন অনুযায়ী ক্লাস এবং এক্সাম নেওয়া হবে। তাহলে কি বললাম? অর্থগত দিক দিয়ে শব্দ 3 প্রকার। দয়া করে কেউ বাজে কমেন্ট করো না, বাজে কমেন্ট করলে গ্রুপ থেকে ব্লক দেওয়া হবে। ক্লাস করতে ভালো না লাগলে বের হয়ে চলে যেতে পারো, এখানে কারো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? এমন না যে আমরা তোমাদের কাছ থেকে টাকা নিয়ে খেয়ে আসি, তোমাদেরকে ক্লাস নেওয়াই লাগবে এমনটা না, কিন্তু এটা আমরা আমাদের ফ্রি কোর্স দিচ্ছি, যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা করতে চাই। তো কমেন্ট বক্সটা একটু শালীনতা বজায় রাখবা। এটা হচ্ছে ক্লাস, হচ্ছে এখানে কোনো ফাজলামো করার জায়গা না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে কি বললাম? অর্থগত দিক দিয়ে শব্দকে 3 প্রকার। শব্দ কত প্রকার? 3 প্রকার অর্থগত দিক দিয়ে। যৌগিক শব্দ, রুরো বা রুরি শব্দ, একটা কি যৌগরুরো শব্দ। এখন আসো আমরা শিখবো তোমার যৌগিক শব্দ। এখন কি শিখবো? যৌগিক শব্দ। আচ্ছা, আমি পুরোটাই মুছে দিলাম, ঠিক আছে? বোর্ডটা একটু বড় হলে আমার পক্ষে সুবিধা। তাহলে কি বলছিলাম?
তোমার এই অর্থগত দিক দিয়ে শব্দকে ভাগ করা 3 ভাগে, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা কি যৌগরূঢ় শব্দ। 1 নম্বর লিখছিলাম কি যৌগিক শব্দ। এক নম্বর লিখছিলাম আমি যৌগিক শব্দ। এই যৌগিক শব্দটা কি? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে তাকে কি বলে? যৌগিক শব্দ বলে। আমি সংজ্ঞাটা একটু লিখে দিই, সবাই একটু লিখে নাও। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ঠিক আছে, ব্যুৎপত্তিগত অর্থটা হচ্ছে তোমার মানে বিশ্লেষণগত অর্থ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এবং ব্যবহারিক অর্থ কি একই থাকে, তাই না? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই তাকে কি বলে? তাকে বলে যৌগিক শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে তোমার বিশ্লেষণগত অর্থ, বিশ্লেষণ করলে যে অর্থটা পায় সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, বিশ্লেষণ অর্থ, ঠিক আছে। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই সেটাই হচ্ছে আমাদের যৌগিক শব্দ। সেটা কি? যৌগিক শব্দ। যেমন আমি কিছু তোমার উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, আমি কিছু উদাহরণ দিচ্ছি এখানে। যেমন ধরো কর্তব্য, কর্তব্য, তাই না? কর্তব্যকে ভাঙলে আমরা কি পাই বলতো? ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য। এই ক্রিটা কি? ধাতু, আর ধাতু হবে আমাদের। আচ্ছা দেখো তো এখন ঠিক আছে কি না? সবাই কি কথা শুনতে পাচ্ছ? দেখো তো ক্লিয়ার আসছে কিনা এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। বিলার বিলার আচ্ছা এবার কি ক্লিয়ার আছে? ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কর্তব্য, কর্তব্যকে আমরা বাংলা কি ক্রি যোগ তব্য, তাই না? ক্রিটা এখানে কি? ধাতু, ক্রিটা কি? ধাতু, আর তব্যটা কি? প্রত্যয়। ক্রিটা ধাতু প্লাস প্রকৃতি, ধাতু প্লাস প্রকৃতি। ধাতুটা কি? আর ধাতুটা কি আমাদের জানতে হবে, তাই না? ধাতু হচ্ছে তোমার ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল। ক্রিয়াকে ভাঙলে তার যে মূলটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ধাতু, সেটা কি? ধাতু। এবং ক্রি যেহেতু ধাতু অবশ্যই এখানে আমাদের ধাতু চিহ্ন দিতে হবে। তাহলে কি বললাম? ক্রি যোগ তব্য, কর্তব্য, তাই না? ক্রি যোগ তব্য, কর্তব্য। এখানে ক্রি শব্দের অর্থ কাজ, ক্রি শব্দের অর্থ কি? কাজ। ক্রি শব্দের অর্থ কাজ, আর তব্য অর্থ, তব্য অর্থ যা উচিত, যা উচিত। তাহলে ক্রি শব্দের অর্থ কাজ, তব্য শব্দের অর্থ যা উচিত। আচ্ছা, যে কাজ করা উচিত সেটাকে তো আমরা কর্তব্য বলি, তাই না? যে কাজটা করা উচিত আমাদের সেটাকে কি বলি? কর্তব্য বলি। দেখো তো তাহলে এখানে এটা কি আমাদের ব্যবহারিক অর্থ? এটা কি ব্যবহারিক অর্থ? এটা কি উৎপত্তি বা ব্যুৎপত্তিগত অর্থ? এটা কি আমাদের ব্যুৎপত্তিগত অর্থ? এখন দেখো তো ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থটা কি আমাদের
সেম আসছে কিনা, এই উৎপত্তিগত ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থটা কি একই আসছে? অবশ্যই এক। কারণ কর্তব্য মানে কি? কর্তব্য মানে হচ্ছে কোনো দায়িত্ব পালন করা বা কোনো কাজ করা, অর্থাৎ কি মানে এখানে কি বললাম কাজ, আর তব্যকে ভাঙলে কি পেলাম? তব্য অর্থ হচ্ছে যা উচিত, মানে যে কাজ করা উচিত সেটাকে আমরা কি বলি? কর্তব্য বলি। সেটাকে কি বলি? কর্তব্য। তাহলে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থটা কিন্তু একই আসছে, এজন্য এটা হচ্ছে আমাদের যৌগিক শব্দ। হ্যাঁ, আমার বাসা কুষ্টিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা আমি আরো কিছু উদাহরণ দিই, ঠিক আছে? সংজ্ঞাটা সবাই নিশ্চয় লিখছো, এটাও একটু মুছে দিলাম, বোর্ডে যেহেতু জায়গা কম, মুছে দিলে আমার লিখতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা আমি কিছু উদাহরণ দিই, যেমন ধরো দৌহিত্র, দৌহিত্র তাই না? দৌহিত্র, দুহিতা যোগ দৌহিত্র, তাই না? এই দৌহিত্র কথাটির অর্থ কি? দৌহিত্র কথাটির অর্থ কি? এখানে দৌহিত্রকে আমরা ভাঙলে পালাম দুহিতা যোগ স। এই দুহিতা অর্থ তোমার কন্যা, দুহিতা শব্দের অর্থ কন্যা, স অর্থ জাত, কন্যা জাত মানে কি তোমার হচ্ছে কন্যার সন্তান, কন্যার সন্তান। তাহলে কি? কন্যার সন্তান, কন্যার সন্তানটা কি বলে আমরা? দৌহিত্র, কন্যার সন্তান। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি কি বলতো? নাতি। কি বলতে পারি? নাতি। কন্যার সন্তান না বলে এক কথা আমরা বলতে পারি নাতি। তার মানে কি? এই দৌহিত্র কথাটির অর্থ কি আসছে? নাতি। দৌহিত্র কথাটির অর্থ আসছে নাতি। তাহলে দৌহিত্রকে ভাঙলে পেলাম আমরা দুহিতা যোগ স, দুহিতা অর্থ কন্যা, স অর্থ জাত, মানে কি? কন্যার সন্তান, কন্যা থেকে জাত মানে কি? কন্যার সন্তান মানে কি? নাতি। যেমন আমরা বলি না, নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র কে বলতো? নবাব সিরাজউদ্দৌলা, তাই না? নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র কি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা কে ছিল? নবাব আলীবর্দী খাঁর মেয়ের সন্তান, মেয়ের সন্তান বা মেয়ের ছেলে, তাই না? তাহলে এখানে দৌহিত্র কথাটির অর্থ কি? নাতি। দেখো তো, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা কিন্তু একই, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা কিন্তু একই। এরকম যখন হ্যাঁ, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা যখন আমাদের একই আসবে সেটা হবে আমাদের যৌগিক শব্দ। সেটা কি? যৌগিক শব্দ। আচ্ছা আমি আরো কিছু উদাহরণ দিই, যেমন ধরো গায়ক, গায়ক তাই না? গায়ক। তাহলে গায়ককে ভাঙলে আমরা কি পাই? গৈ যোগ অক, অক অথবা নক, গৈ যোগ অক অথবা নক। গৈ মানে কি বলতো? গৈ মানে কি? গান। গৈ মানে কি? গান। গৈ মানে গান। অক অথবা নক অর্থ কি? অক অথবা নক অর্থ যে করে, অক অথবা নক অর্থ যে করে। তার মানে কি? গান যে করে তাকে কি আমরা কি বলছি? গায়ক। আচ্ছা আমরা কি গায়ক, একজন কৃষক যে হচ্ছে মাঠে কাজ করে তাকে কি আমরা গায়ক বলতে পারবো? অবশ্যই না। যে একজন জেলে মাছ ধরে তাকে কি আমরা গায়ক বলতে পারবো? অবশ্যই না। যে একজন মাঝি নৌকা চালায় তাকে আমরা গায়ক বলতে পারবো? অবশ্যই না। গায়ক কাকে বলবো আমরা? গান যে করে, যে গান করে তাকে কি বলবো? গায়ক। তাহলে দেখো তো, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা কিন্তু একই। তাহলে কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা কিন্তু আমাদের একই হলো, ঠিক আছে? এরকম ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা যদি একই হয় তাহলে সেটা আমাদের যৌগিক শব্দ। আচ্ছা আমি আর কিছু উদাহরণ দিই, ঠিক আছে? আচ্ছা আমরা বলি না মধুর, তোমার কণ্ঠের স্বর মধুর মতো মিষ্টি। মধুর মতো, মধু, মধুরকে ভাঙলে আমরা কি পাই? মধু যোগ র, মধু যোগ র। এখানে রটা হচ্ছে বিভক্তি, রটা কি? বিভক্তি। তাহলে দেখো, আচ্ছা আমরা কি বলতে পারবো তেঁতুল খেতে মধুর মতো মিষ্টি? তেঁতুল খেতে মধুর মতো মিষ্টি এটা বলতে পারবো? অবশ্যই না, এটা বলতে পারবো না। আমরা কি বলতে পারবো বলো তো?
আমটি খেতে মধুর মতো মিষ্টি, তার মানে কি মধু জাতীয় কোনো পদার্থের সাথে তুলনা করা হচ্ছে এখানে। তার মানে কি মধু আর মধুর কথাটি কিন্তু আমাদের কি একই আসলো, ঠিক আছে। এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা কিন্তু আমাদের একই আসলো। এজন্য এই মধুর শব্দটি আমাদের যৌগিক শব্দ। মধুর শব্দটি কি আমাদের যৌগিক শব্দ। এরপরে ধরো বাবু আনা, এরপর কি বাবু আনা। বাবু আনাকে আমরা ভাঙলাম না, কি পাই? বাবু আনাকে ভাঙলে কি পাই? বাবু যোগ আনা, বাবু যোগ আনা, বাবু আনা, তাই না? বাবু যোগ আনা, বাবু আনা। এখানে আনা অর্থ মতো, আনা অর্থ কি মতো। বাবু আনা মানে কি, মানে বাবুর মতো। বাবুর মতো মানে তোমার হচ্ছে আটসাট নিয়ে বা পরিপাটি হয়ে কেউ যদি বসে থাকে সেটাকে আমরা কি বলি? বাবু আনা, বা বাবুর মতো ভাব, বাবুর মতো ভাব। তাহলে বাবু আনা, তোমার বাবা বাবুর মতো ভাব, তোমার হচ্ছে এর ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থটা কিন্তু একই। ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ যেহেতু এক, সেটি অবশ্যই এটা কি যৌগিক শব্দ, এটা আমাদের যৌগিক শব্দ। আচ্ছা, আমি যৌগিক শব্দের আরেকটা সর্বশেষ উদাহরণ দিয়ে যৌগিক শব্দটা আমি শেষ করব। এরপরে আমি রুরো বা রুরি শব্দ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বাবু আয়না না রে ভাই, বাবু আনা, বাবু যোগ আনা, বাবু আনা, বাবু আয়না না। এখানে আয়না পেলি কোথা থেকে রে ভাই? তাহলে সিকামারা, তাই না? সিকামারা নাম শুনছো তোমরা? সিকামারা, সিকামারা অর্থ কি জানো? আমি কিন্তু এর অর্থটা জানতাম না। সিকামারা অর্থটা কিন্তু আমি জানতাম না, এক সময় জানতাম না, এখন অবশ্যই জানি। সিকামারা শব্দটি তোমার হচ্ছে সংস্কৃত শব্দ। সিকামারা শব্দটি কি বলতো? সংস্কৃত শব্দ। সিকামারা শব্দটি সংস্কৃত শব্দ, এটা বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে, ঠিক আছে। এরকম বাংলা ভাষার সঙ্গে তোমার অনেক শব্দ আছে, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, এগুলো ইনশাল্লাহ এগুলো নিয়েও আলোচনা করব। তবে আজকে শব্দের আলোচনাটা একটু বিস্তর আলোচনা আজকে হয়তো হবে না, আগামীকাল শব্দটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে কি বললাম? সিকামারা, সিকামারা শব্দটি আমাদের সংস্কৃত শব্দ। সিকামারা শব্দটি সংস্কৃত শব্দ। অনেকে কমেন্ট করছে সিকামারা শব্দের অর্থ পোস্টার লাগানো। অনেকে বলছে দেয়ালে লিখো, অনেকে বলছে সিকাকে মেরে ফেলা, একজন বলছে সিকাকে মেরে ফেলা। আসলে আমি যখন মেবি হাই স্কুলে পড়তাম, সম্ভবত ক্লাস 6 হবে, 6 কিংবা 7 হবে। তো যখন আমি ক্লাসে স্কুলে যাচ্ছি, দেখি দেওয়ালে লেখা আছে এখানে সিকা মারা নিষেধ, এখানে সিকা মারা নিষেধ। আমি ভাবছি আচ্ছা সিকা মারা এখানে নিষেধ। সিকা মারা বলতে আমি ইঁদুর সিকাকে বুঝতাম, সিকা মারা বলতে ইঁদুর সিকাকে বুঝতাম। আমি ভাবছি আচ্ছা এখানে সিকা মারা নিষেধ, মানে বাসা থেকে ইঁদুর সিকা মেরে আনে এখানে কেন কেউ মারবে? বাসা থেকে ইঁদুর সিকা ধরে আনে এখানে দেওয়ালে কেউ মারবে? অবশ্যই মারবে না। তাহলে এরা নিশ্চয় একটা বোকা, এরা নিশ্চয় কি বোকা। না, বোকা না হলে কেউ দেওয়ালে লিখে রাখে এখানে সিকা মারা নিষেধ, ইঁদুর সিকা কেউ এখানে মারবে? অবশ্যই মারবে না। কিন্তু আসলে যে আমি নিজেই তখন বোকা ছিলাম, বোকা বললে আসলে ভুল হবে, কারণ আমি তো জানতাম না। আমি যতক্ষণ না একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা পাচ্ছি, সেই বিষয় সম্পর্কে আমাকে বোকা বলা যাবে না, ঠিক আছে। বোকা বলা যাবে না। তাহলে কি বললাম? সিকা যোগ মারা। এই সিকা অর্থ কি বলতো? সিকা অর্থ পোস্টার। এই সিকা অর্থ তোমার হচ্ছে পোস্টার। সিকা অর্থ পোস্টার। আর মারা অর্থ কি? মারা মানে লাগানো বা সাটানো, লাগানো বা সাটানো, যেটাই অর্থ আমরা বলি। দেওয়ালে লাগানো বলি না, মানে দেওয়ালে সিকা মারা নিষেধ, মানে কি দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ বা পোস্টার মারা নিষেধ, ঠিক আছে। দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ। তার মানে কি এখানে সিকা মারা এবং হচ্ছে এই সিকার অর্থটা কিন্তু আমাদের একই, ঠিক আছে। এই ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা কিন্তু একই। ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা একই, ঠিক আছে। আর যেহেতু ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা এক, হ্যাঁ হ্যাঁ দেয়ালে লেখা, ঠিক আছে। দেয়ালে লেখা বা দেয়ালে পোস্টার লাগানো, দেয়ালে পোস্টার লাগানো, সেটাকে বলা হয় সিকা মারা। তাহলে দেখো ব্যবহারিক অর্থটা এবং ব্যুৎপত্তিগত অর্থটা কিন্তু একই, এজন্য এটি কি আমাদের যৌগিক শব্দ, এটা আমাদের যৌগিক শব্দ। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করি রুরো বা রুরি শব্দ। রুরো বা কি রুরি শব্দ। দুই নম্বরে কি আছে? রুরো বা রুরি শব্দ, তাই না?
রুরো বা রুরি শব্দ। আচ্ছা, রুরো বা রুরি শব্দ এই সংজ্ঞাটা আমি লিখি, তবে এখানে আমরা একটু গ্যাপ রাখি, ঠিক আছে? এখানে আমরা একটু গ্যাপ রাখি, এখানে আমরা পরে লিখবো, এবং পরে কি লিখবো সেটা পরে বলছি। তার আগে আমরা সংজ্ঞাটা একটু লিখি, ঠিক আছে? সংজ্ঞাটা হচ্ছে তোমার যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন। যৌগিক শব্দে কি বলছিলাম, একই থাকে, এখানে কিন্তু ভিন্ন। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, সেটাই হচ্ছে আমাদের রুরো বা রুরি শব্দ। সবাই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি এখন হয়তো বুঝতে পারছো না, কারণ এইবার হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টটা দীর্ঘ সময় নিয়ে হচ্ছে, ঠিক আছে? এজন্য আমাদেরকে মনে হচ্ছে আমি তো সবই পারি। 6 মাস বলা যায় তোমরা 1 বছরই পড়ছো, কিন্তু অন্যান্য সময় দেখা যেত 3 মাস 4 মাস অথবা সর্বোচ্চ 5 মাস অ্যাডমিশনের জন্য সময় পাওয়া যেত। যেমন ঢাকা ভার্সিটির জন্য সময় পাওয়া যেত 3 মাস। 3 মাসের মধ্যে আমরা অতটা জানতে পারতাম না। এবার তোমরা যতটা জানছো, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে আমি সবই জানি, এরকম আরেকজনের কাছে মনে হচ্ছে, ঠিক আছে? আমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট আছে কত, হয়তো 50,000 প্লাস, 50 থেকে 55 হতে পারে, কিন্তু সেখানে আমাদের কম্পিটিশন কত, 5 থেকে 6-7 লাখ হতে পারে। তাহলে মনে করো 5 লাখ কম্পিটিশন, সেখানে 50 থেকে 55,000 সিট, তাহলে কত বড় কম্পিটিশন হবে, ঠিক আছে? তোমার মনে হচ্ছে আমি সবই পারি, এরকম আরেকজনের মনে হচ্ছে সবই পারি, কিন্তু সবই পারার মধ্য থেকেই আমরা পরীক্ষা হলে যাই পারবো না। বিশেষ করে যারা আছে মেডিকেলে পরীক্ষা দিয়েছে, তারা কিছুটা হলেও মানে রিয়েলাইজ করতে পারছে যে আসলে পরীক্ষার হলটা কত বড় একটা কঠিন জায়গা, ঠিক আছে? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে তখন বুঝতে পারবে। এখন বুঝতে পারছো না, এখন মনে হচ্ছে পরীক্ষা দিলেই চান্স না। পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তবে তুমি যদি সে অনুযায়ী পরিশ্রম করো অবশ্যই ফল পাবে। মনে রাখবা, পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, ঠিক আছে? পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তুমি যে পরিমাণ পরিশ্রম করবে, যেটুকু পরিশ্রম করবে, সেটুকু অনুযায়ী তুমি তার ফল পাবে। এজন্য তোমরা এখন যে সময়টুকু আছে, হতাশ না হয়ে অবশ্যই তোমরা একটু পরিশ্রম করবে, এবং ভাইয়ারা যে ক্লাসগুলো নেয়, ক্লাসগুলো একটু সুন্দর করে নোট করবে, ক্লাসগুলো সময় মতো মনোযোগ দিয়ে করবে। আশা করি এটা হচ্ছে অ্যাডমিশনের সময় ফল পাবে, ঠিক আছে? তাহলে কি বললাম, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন তাকে কি বলে, রুরো বা রুরি শব্দ। আমি বলছি এখানে ফাঁকা রাখতে, এখানে কি লিখবো, কিছু একটা লেখা লাগবে অবশ্যই, সেটা পরে লিখছি। আর তাহলে কি বললাম, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, সেটা হচ্ছে আমাদের কি, রুরো বা রুরি শব্দ। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো গবেষণা, তাই না? গবেষণাকে ভাঙলে আমরা কি পাই, গোযোগ এসো না, এটাই তো গবেষণা, গোযোগ এসো না, গবেষণা। গো মানে কি, গরু, এসো না মানে কি, খোঁজা, এসো না অর্থ খোঁজা। তার মানে কি, গবেষণা অর্থ কি দাঁড়াচ্ছে বলো তো, গরু খোঁজা। গবেষণা অর্থ কি দাঁড়াচ্ছে, গরু খোঁজা। গো যোগ এসো না, গো মানে গরু, এসো না অর্থ খোঁজা, গবেষণা অর্থ আছে গরু খোঁজা। আসলে কি গবেষণা অর্থ গরু খোঁজা না। আচ্ছা, মঙ্গল গ্রহে তোমার হচ্ছে অনেকে গবেষণার জন্য যায়, তাই না? আচ্ছা, আমরা কি বলতে পারবো যে আমেরিকা থেকে কিছু বিজ্ঞানী মঙ্গল গ্রহে গরু খুঁজতে গেছে? তার মানে কি আমেরিকা থেকে গরু হারিয়ে কোথায় গেছে, মঙ্গল গ্রহে, তাই না? এজন্য তো আমরা মঙ্গল গ্রহে গরু খুঁজতে গেছি, এমনটা কি? আসলে না। এখানে নাকি তার মানে এটার ব্যুৎপত্তিগত অর্থ বা উৎপত্তিগত অর্থ ওটা কিন্তু ভিন্ন। এর উৎপত্তিগত অর্থ কি দাঁড়াইলো, গরু খোঁজা, কিন্তু আসলে গবেষণা অর্থ কি গরু খোঁজা না। কোনো বিষয় নিয়ে কি তোমার হচ্ছে গভীরভাবে আলোচনা করা বা তাৎপর্য পর্যালোচনা করা, সেটাই আমাদের কি, বা মনোনিবেশ করা, সেটা হচ্ছে আমাদের গবেষণা। তার মানে কি গবেষণা অর্থ কিন্তু গরু খোঁজা হলো না। তার মানে কি ব্যবহারিক অর্থ
এবং উৎপত্তিগত অর্থটা কিন্তু ভিন্ন হলো। ঠিক আছে, ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা কি ভিন্ন হলো। আমরা কি বলছিলাম, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন। দেখো তো উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা ভিন্ন হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। তাহলে এটা কি আমাদের রুরু বা রুরি শব্দ, রুরু বা রুরি শব্দ। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো আমি লিখলাম প্রবীণ। আমি লিখলাম কি প্রবীণ। প্রবীণ কারণ ভাঙলে কি পাই, পুরো যোগ বিন, পুরো যোগ বিন, তাই না? প্রবীণ, পুরো অর্থ প্রকৃষ্ট রূপে, পুরো অর্থ কি প্রকৃষ্ট রূপে, বিন মানে কি বিন বাজাতে যে পারে, তাই না? যে বিন বাজাতে পারে। প্রবীণ মানে কি, মানে প্রকৃষ্ট রূপে যে বিন বাজাতে পারে। এর উৎপত্তিগত অর্থ তো এটাই দাঁড়াচ্ছে যে প্রকৃষ্ট রূপে বা ভালোভাবে যে সুন্দর করে বিন বাজাতে পারে বা বিনা বাজাতে পারে, যে সুন্দর করে বিনা বাজাতে পারে, তাকে কি আমরা প্রবীণ বলবো? অবশ্যই না। প্রবীণ বলতে কি আমরা কাকে বুঝি? বৃদ্ধ বা বয়স্ক কোনো ব্যক্তিকে প্রবীণ বলি, বৃদ্ধ বা বয়স্ক কোনো ব্যক্তিকে কি বলি? প্রবীণ বলি। তাহলে কি বললাম? দয়া করে কেউ উল্টা পাল্টা কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ক্লাস, অন্য সময় প্লাস ক্লাসের সময়টা সবকিছু ভিন্ন, এটা মনে রাখবা। তাহলে কি বললাম? প্রবীণ, প্রবীণ অর্থ বয়স্ক কোনো ব্যক্তি বা বৃদ্ধ ব্যক্তি, সেটাই হচ্ছে প্রবীণ। কিন্তু এখানে বাংলা আমরা কি পাই? প্রযোগ বিন, প্রো মানে প্রকৃষ্ট রূপে, বিন মানে কি বিনা বা যে বিনা বাজাতে পারে, মানে প্রকৃষ্ট রূপে যে বিনা বাজাতে পারে, তাকে কি আমরা প্রবীণ বলি? না, তাকে প্রবীণ বলি না। তার মানে এখানে তোমার ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা কিন্তু ভিন্ন। ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা কি ভিন্ন। ঠিক আছে, এজন্য এটি আমাদের রুরু বা রুরি শব্দ। আচ্ছা, আমি আরো কিছু উদাহরণ দিই। যেমন ধরো হস্তি, হস্তি, তাই না? হস্তিকে বাংলা আমরা কি পাই? হস্তযোগ ইন, হস্তি, হস্তযোগ ইন, হস্তি। হস্তি মানে কি হাতি, হস্তি মানে হাতি। এই হস্তি শব্দটি কিন্তু আমাদের তৎসম বা সংস্কৃত শব্দ। ঠিক আছে, তৎসম বা সংস্কৃত শব্দ। তৎসম শব্দ নিয়ে যখন আলোচনা করবো সেখানে হস্তি শব্দটি আসবে। হস্তি, হস্ত, এগুলো সবই আমাদের সংস্কৃত শব্দ। আর হস্তি অর্থ কি? হাতি। এখানে হস্ত অর্থ কি? হাত, হস্ত অর্থ হাত। ইন অর্থ কি? আছে, ইন অর্থ আছে। তাহলে কি বললাম? হস্ত অর্থ হাত, ইন অর্থ আছে। তার মানে হস্ত অর্থ কি? মানে হাত আছে যার। হাত কার আছে? মানুষের আছে, বিভিন্ন প্রাণীর হাত আছে। সবাই কি আমরা হস্তি, তাই না? সবাই আমরা হস্তি? আসলে না। হস্তি মানে একটা প্রাণীকে বোঝায়, নির্দিষ্ট একটা প্রাণীকে বোঝায়, সেটা কে? হাতি। তাহলে কি বললাম? হস্তি মানে, হস্তি অর্থ হাতি, আর হস্তিকে বাংলা পাই হস্তযোগ ইন, হস্ত মানে হাত, ইন অর্থ আছে, মানে হাত আছে যার, তাকে কি বলবো আমরা? হস্তি বলবো, তাই না? তাহলে তো আমরা সবাই হাতি হয়ে যাচ্ছি, সবাই হাতি হয়ে যাচ্ছি না? কিন্তু আসলেও না। তার মানে কি? এর ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা কিন্তু ভিন্ন হলো। ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ কি ভিন্ন। তার মানে অবশ্যই এটা কি রুরু বা রুরি শব্দ। আচ্ছা, এরপরে ধরো হরিণ। হরিণকে ভাঙলে আমরা কি পাই? রি যোগ ইন, তাই না? রি যোগ ইন, রি মানে কি? হৃদয়, রি মানে হৃদয়, হার্ট, তাই তো? ইন অর্থ কি বলেছি আগে? আছে, ইন অর্থ আছে। তার মানে হৃদয় আছে যার, তাকে কি আমরা কি বলবো? হরিণ বলবো, তাই তো? হৃদয় আছে যার। আমাদের তো হৃদয় আছে, হৃদয় আছে না? কিন্তু আমরা কি হরিণ? হরিণ না। রি অর্থ হৃদয়, ইন অর্থ আছে। হরিণকে ভাঙলে পাই রি যোগ ইন, রি যোগ ইন, হরিণ। তাহলে হৃদয় আছে যার, তাদেরকে আমরা হরিণ বলতে পারছি না। হরিণ বলতে শুধু নির্দিষ্ট একটা প্রাণীকে বোঝাচ্ছি। তার মানে অবশ্যই এর ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ ভিন্ন। ব্যবহারিক অর্থ, তাহলে যারা এখনো, তাহলে কি বললাম? তোমার ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা ভিন্ন, এজন্য এটিকে আমাদের রুরু বা রুরি শব্দ
আমি সর্বশেষ আর একটা উদাহরণ দিয়ে রুরু বা রুরি শব্দটি শেষ করব, সেটা হচ্ছে শ্বশুর। শ্বশুর শ্বশুরকে ভাঙলে কি পায়? সযোগ সুর শ্বশুর, সযোগ সুর শ্বশুর। এখানে স অর্থ দ্রুত। বাংলা ভাষায় 3টা স আছে, বাংলা ভাষায় 3টা স আছে। এই স বলতে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স না কিন্তু, ঠিক আছে? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স না। এই স বলতে 3টা স আছে। 3টা স সম্পর্কে আমরা একটু আলোচনা করি। 3টা স বলতে দন্ত স, দন্ত সয় বয়, আর একটা কি তালব্য সয় বয়। দন্ত স, দন্ত সয় বয়, আর একটা কি তালব্য সয় বয়। এই 3টা স, এবং এই 3টা স্বর অর্থ ভিন্ন, ঠিক আছে? এটা মনে রাখবা। আরে ভাই, তালে বর্ষা, মূর্ধন্য স, দন্ত স, এই 3টা স্বর কথা বলিনি আমি। এই 3টা আমি বলছি দন্ত স, দন্ত সয় বয়, তালে বর্ষা বয়, এই 3টার কথা বলছি, ঠিক আছে? এখানে আসো, 3টা স। এই স অর্থ তোমার সাথে, এই স অর্থ কি সাথে, এই স অর্থ নিজ, এই স অর্থ কি নিজ, এই স অর্থ দ্রুত, এই স অর্থ সাথে, এই স অর্থ নিজ, আর এই স অর্থ দ্রুত। এখন আসো, আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। আমাদের লেখার মাধ্যমে অনেক ধরনের ভুল আমাদের ধরা পড়ে। অনেকে আমরা ধরতে পারি বা অনেকে ধরতে পারি না, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি আপনি সপরিবারে আমন্ত্রিত, আপনি সপরিবারে আমন্ত্রিত, আমি এখানে এই স না দিয়ে আমি দিলাম দন্ত সয় বয়। তার মানে কি আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, তার মানে আপনাকে আমার বাসায় আসা লাগবে না, আপনি আপনার পরিবারে আমন্ত্রিত, আপনি আপনার পরিবারে থাকেন, তাই না? বিষয়টা কিন্তু, অর্থটা কিন্তু এমন আসছে আমাদের। যদি আমরা যদি দন্ত স্বর নিচে যদি বর দিয়ে দিই, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, আপনি সপরিবারে আমন্ত্রিত, মানে কি আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, আপনার এখানে আসার দরকার নেই। তাহলে এরকম ভুল কিন্তু আমরা অনেক করে থাকি, আর হামেশা আমাদের এই ধরনের ভুল হয়ে থাকে। তাহলে এই দন্ত শর্ত সাথে, এই শর্ত নিজ, এই শর্ত কি দ্রুত। আমরা আচ্ছা আমরা বলি না আচ্ছা আমরা বলি না স্ব কাজ করো, মানে কি নিজ নিজ কাজ করো। স্ব কাজ করো মানে কি নিজ নিজ কাজ করো, তখন কিন্তু এই স হবে, স্ব কাজ করো। তারপর আপনি সপরিবারে আমন্ত্রিত, তখন কিন্তু এই শটা হবে। এই শটা অর্থ কি সাথে, আপনি সপরিবারে আমন্ত্রিত, যখন এই শটা দেবো মানে কি আপনি পরিবারের সাথে আমন্ত্রিত, মানে আপনার পরিবার সাথে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি সপরিবারে আমন্ত্রিত মানে কি আপনি পরিবার সাথে নিয়ে আসবেন। আর এই স অর্থ দ্রুত। আচ্ছা, এখন আমরা স শিখলাম, তাই না? স শিখলাম। আসলে বাংলা ক্লাসটা এমনই, বাংলা ক্লাসটা তোমার হচ্ছে এক টপিক আলোচনা করতে করতে অন্য টপিকের মধ্যে মাঝে মধ্যে চলে যাওয়া লাগে শেখার জন্য। তাহলে বললাম কি এই স মান কি দ্রুত, আর এই সুর অর্থ কি, সুর অর্থ তোমার আছে যিনি খায়। সুর অর্থ কি যিনি খায়, মানে দ্রুত যিনি খায়। দ্রুত কে খায়? তুমি মন করো দ্রুত খাও, তাহলে তুমি কি হচ্ছ? তুমি কি শ্বশুর? তো দ্রুত খেলে কি সে শ্বশুর হবে? শ্বশুর হবে না। শ্বশুর অর্থ কি, শ্বশুর, শ্বশুর অর্থটা একটা বিষয়, আর দ্রুত খাওয়ার বিষয়টা কি আলাদা, তাই না? তার মানে দুইটার অর্থটা কি আমাদের ভিন্ন দাঁড়াইলো। আর একটা মনে রাখবা, শ্বশুর বানানে কিন্তু এখানে ব হবে। এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করি। আমরা শ্বশুর বানানে ব না দিলে কিন্তু বানানটা ভুল হবে, শ্বশুর বানানে ভুল হবে। ভুল কখনো হবে না। আমরা তোমাকে একটা টেকনিক বুঝে দিচ্ছি, শ্বশুর বানানে আর কখনো ভুল হবে না। শ্বশুর ভুল হবে না কথাটা অর্থ। আচ্ছা, আমরা বাবা বলি কাকে বলো তো? শ্বশুরকে বাবা বলি না, না শাশুড়িকে বাবা বলি? অবশ্য শ্বশুরকে বাবা বলে, এজন্য ব হবে। বাবাতে কি আছে? ব আছে না? শ্বশুরে বানানো, এজন্য ব হবে। আর শাশুড়ি বানানটা কি হবে বলো তো? শাশুড়ি বানানটা কিন্তু দীর্ঘিকার হবে, ডয়বিন্ডর দীর্ঘি, ঠিক আছে? ডয়বিন্ডর দীর্ঘি। আর যখন আমরা শ্মশান বানানটা লিখবো, শ্মশানের সঙ্গে কিন্তু ম হবে,
তালব্যস্যায় ময়, তালব্যস্যায় আকার দন্ত ন, শ্মশান। কারণ কি, তাহলে শ্মশানের সঙ্গে ম হবে কেন? মানুষ মারা গেলে কোথায় নেয়? শ্মশানে নেয়, অথবা গোরস্থানে বা কবরস্থানে নেয়, তাই না? কিন্তু যারা বিশেষ করে হিন্দু, তাদের কোথায় নেয়? শ্মশানে নেয়। মারা গেলে শ্মশানে নেয়, তাই না? মারা গেলে, মারা মানে কি, ম আছে, এজন্য শ্মশান বানানে প্রথম তালব্যস্যার সঙ্গে কি হবে? ম হবে। তাহলে এটা বুঝতে পারছো তোমরা? শ্বশুর, এই স্বর তো দূরত্ব, এই সুর অর্থ যিনি খায়, মানে দূরত্ব যিনি খায়, তাকে কি আমরা শ্বশুর বলি না। তার মানে শ্বশুর শব্দটি এবং তার এর ব্যবহারিক অর্থ, উৎপত্তিগত অর্থটা কিন্তু ভিন্ন হলো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমি তোমাদেরকে বলছিলাম এখানে কিছু অংশ ফাঁকা রাখতে, এখানে কিছু অংশ গ্যাপ রাখতে। এখন সে জিনিসটা বলবো আমি, ঠিক আছে? সে জিনিসটি বলবো। সেই জিনিসটা হচ্ছে, এখানে তোমার বসবে প্রকৃতি, প্রত্যয় এবং উপসর্গ সাধিত, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা লিখো সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত। সন্ধি প্রত্যয় বা সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত হবে, ঠিক আছে? সাধিত, সাধিত এখানে লিখো উপরে। তোমরা যেখানে আমরা ফাঁকা রাখতে বলছিলাম ওখানে, তাহলে কি বললাম? সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, তাকেই বলে রুরো বা রুরি শব্দ। তার মানে কি, সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত হতে হবে। সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত না হলে কিন্তু হবে না। এখানে দেখো শ্বশুর আমরা লিখছি, তাই না? শ্বশুর লিখছি, এটা কি আমরা, এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের সন্ধি, এটা কি আমাদের সন্ধি। তারপর যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, হস্তযোগ ই, মনে আছে? হস্তযোগ ই বলছিলাম, হস্তযোগ ইন বলছিলাম। এটা কি আমাদের প্রত্যয়, এটা কি প্রত্যয়, এটা আমাদের প্রত্যয়। তার মানে কি, প্রত্যয় সাধিত হইলো। এরকম তোমার সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত যদি কোনো শব্দ হয় এবং সেটি যদি সেটির ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ যদি ভিন্ন হয়, সেটাই হচ্ছে আমাদের রুরো বা রুরি শব্দ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার শুধু এইটুকু আমি মুছে দিই, ঠিক আছে? এরপরে কি আছে তোমার? এরপর আসছে যোগরুরো শব্দ, তাই না? যোগরুরো শব্দ 3 নম্বরে কি আছে? যোগরুরো শব্দ। যোগরুরো শব্দ, এই যোগরুরো শব্দটির সংজ্ঞাটা কিন্তু সেম হবে। কি হবে? যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, কিন্তু একটা জিনিস মাত্র অ্যাড হবে, একটা জিনিস মাত্র অ্যাড হবে। সেটা কি? সমাস সাধিত, সমাস সাধিত। তার মানে সমাস সাধিত হলে সেটা কি? যোগরুরো শব্দ। আর সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত হলে সেটা কি? রুরো বা রুরি শব্দ, ঠিক আছে? এটাই হচ্ছে দুইটার মধ্যে একমাত্র পার্থক্য। তাহলে কি বললাম? যোগরুরো শব্দে সমাস সাধিত যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, তাকে কি বলে? যোগরুরো শব্দ। সমাস সাধিত যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, দুইটা কিন্তু সেম, দুইটারই উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হবে। এটা শুধু সমাস সাধিত হবে। আর রুরো শব্দ অথবা রুরি শব্দে সন্ধি প্রত্যয় বা উপসর্গ সাধিত হবে। যেমন আমি একটা উদাহরণ লিখি, ধরো উদ্ভিদ, উদ্ভিদ, তাই না? এই সমাস কি হবে? মাটি ভেদ করে উঠে যা। মাটি ভেদ করে উঠে যা। আচ্ছা, মাটি ভেদ করে উঠে যা। এখন প্রশ্ন হচ্ছে, মাটি ভেদ করে কি উঠে? মাটি ভেদ করে কি ওঠে? মাটি ভেদ করে বিভিন্ন ধরনের গাছপালা মাটি ভেদ করে তো ওঠে, তাই না? বিভিন্ন ধরনের ফসল মাটি ভেদ করে ওঠে। তারপরে ধরো তোমার হচ্ছে কেঁচো, যেটাকে আমরা বলি প্রাকৃতিক লাঙল, সেটাও তো মাটি ভেদ করে ওঠে। তাহলে মাটি ভেদ করে উঠলেই কি আমরা সেগুলোকে উদ্ভিদ বলতে পারবো? অবশ্যই না।
মাটি ভেদ করে উঠলে উদ্ভিদ বলতে পারবো না। উদ্ভিদ বলতে আমরা কি বুঝি বলো তো? বৃক্ষ। উদ্ভিদ বলতে বুঝি কাকে? বৃক্ষকে। কেঁচো তো আমাদের মাটি ভেদ করে ওঠে। কেঁচো কি বলা হয়? প্রাকৃতিক নাঙ্গল। কেঁচো মাটি ভেদ করে উঠলেও কেঁচোকে আমরা উদ্ভিদ বলতে পারছি না। তার মানে দেখো, ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা কিন্তু ভিন্ন হলো। ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ ভিন্ন। কারণ মাটি ভেদ করে সব কিছু, অনেক কিছু উঠতে পারে, কিন্তু সব কিছুকে আমরা মানে উদ্ভিদ বলতে পারছি না। উদ্ভিদ বলতে আমরা বৃক্ষকে বোঝাচ্ছি, ঠিক আছে? বৃক্ষকে বোঝাচ্ছি। তার মানে উৎপত্তিগত, ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ ভিন্ন। এবং এটি কি? এটি আমাদের একটা সমাজসাধিত শব্দ। এটি কি বলতো? মাটি ভেদ করে উঠে যায়, একটা সমাজসাধিত শব্দ। এজন্য এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দিই। পঙ্কজ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তাই না? পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তাই না? এখানে পঙ্ক অর্থ কি তোমার? মানে পুকুরে জন্মে যা। আর পুকুরে কি জন্মে বলো তো? পুকুরে তোমার কচুরিপানা জন্মে, বিভিন্ন ধরনের শ্যাওলা, তারপর শাপলা ফুল, এরকম অনেক কিছু মানে পুকুরে কিন্তু আমাদের জন্মাতে পারে, তাই না? এরকম অনেক কিছু। তারপর ধরো কলমি শাকও কিন্তু অনেক সময় পুকুরেও দেখা যায়। এরকম অনেক কিছু কিন্তু পুকুরে জন্মাতে পারে। তাহলে পুকুরে যা জন্মায় প্রত্যেককে কি আমরা পঙ্কজ বলবো? অবশ্যই না। এখানে পঙ্কজ অর্থ তোমার পদ্ম ফুল। পঙ্কজ অর্থ কি? পদ্ম। পঙ্কজ অর্থ পদ্ম। পঙ্কজ অর্থ কি? পদ্ম। তার মানে পঙ্কে যা জন্মে সবকিছুকে আমরা তার মানে পঙ্কে যা কিছু জন্মায় প্রত্যেকে আমরা পঙ্কজ বলতে পারছি না। পঙ্কজ বলতে পদ্মকে বোঝায়। আমরা দেখো তো, ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ ভিন্ন, এবং কি এটি একটা সমাজসাধিত শব্দ। এজন্য এটা হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ। এটা কি? যোগরূঢ় শব্দ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই আমি। জলদ। জলদ, জল দেয় যে। প্রশ্ন হচ্ছে জল দেয় কে? জল দেয় যে, বলো তো জল দেয় কে? জল দেয় যে, তাই না? প্রশ্ন হচ্ছে জল দেয় কে? জল আমরা গভীর নলকূপ থেকে পাই, জল পুকুর থেকে পাই, জল সাগর থেকে পাই, জল নদী থেকে পাই, জল মেঘ থেকেও পাই। তার মানে জল দেয় যে, এগুলো সবগুলোই কি আমাদের জলদ? অবশ্যই না, সবগুলোই জলদ না। জলদ বলতে তোমার সাধারণত মেঘকে বোঝায়। জলদ বলতে কি, কাকে বোঝায়? মেঘকে। জলদ বলতে কাকে বোঝায়? মেঘকে। তার মানে এর ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ ভিন্ন। ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা কি বলতো? ভিন্ন, তাই না? এজন্য এটা আমাদের কি? যোগরূঢ় শব্দ, এবং এটা হচ্ছে সমাজসাধিত। আচ্ছা, জলদ বললাম, এবার আমরা বলি বলদ। বলদ, তাই না? তাহলে কি হবে বলো তো? বল দেয় যে। বল দেয় যে, বলদ বল দেয় যে। প্রশ্ন হচ্ছে বল দেয় কে? আর বল বলতে শক্তি। বল বলতে কি? শক্তি প্রদান করা। আচ্ছা, আমার মাথার উপরে ফ্যান ঘুরছে। মাথার উপরে ফ্যান ঘুরছে, ফ্যানটা কি বল দিচ্ছে না? বল প্রয়োগের মাধ্যমেই তো ফ্যানটা ঘুরছে, তাই না? তাই নয় কি? আচ্ছা, আমি কি বলবো এই বলদটার একটু স্পিড বাড়াতো, এই বলদটার একটু স্পিড কমাতো? এটা বলতে পারবো? ফ্যানকে কি বলদ বলতে পারবো? অবশ্যই পারবো না। তার মানে কি? তার মানে বলদ বলতে আমরা মূর্খ জাতীয় কোনো ব্যক্তিকে বুঝি, ঠিক আছে? মূর্খ। বলদ বলতে কি? মূর্খ। তার মানে বল যে দেয় তাকে আমরা বলদ বলতে পারছি না। তার মানে ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থটা কি ভিন্ন। বলদ বলতে মূর্খ কোনো ব্যক্তিকে আমরা কি বলছি? বলদ। তার মানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, এবং এটি সমাজসাধিত শব্দ। এজন্য এটি আমাদের যোগরূঢ় শব্দ। তারপরে ধরো বেতার। বেতার, তাই না? এর সমাস বাক্য কি হবে? তার নেই যার। তার নেই যার, তার নেই কার? আমি যে মার্কারটা লিখছি, মার্কারটার কি তার আছে? তার নেই, তাহলে এটা কি বেতার? অবশ্যই না। অথবা একটা কলম হাতে নিলাম, আমি একটা কলম হাতে নিলাম,
একটা কলম হাতে নিলাম, কলমে তো তার নেই তাই না, কলমটা কি বেতার? অবশ্যই না। বেতার বলতে আমরা মানে তার না থাকলে সেটাকে আমরা বেতার বলতে পারবো না। বেতার বলতে নির্দিষ্ট একটা যন্ত্রকে, সেটা কি বলতো? রেডিও। বেতার বলতে কাকে বুঝাচ্ছি আমরা? রেডিওকে। তার মানে এর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা ভিন্ন, এবং এটি সমাসাধিত শব্দ, এবং এটি তাহলে কি বললাম? তার নেই যার, যার তার নেই সেটাকে আমরা বেতার বলতে পারছি না। বেতার বলতে আমরা রেডিওকে বোঝাচ্ছি। বেতার বলতে কাকে বোঝাচ্ছি? রেডিওকে। কারণ দেখো তো, হোয়াইট বোর্ড এর কি তার আছে? তার নেই। আমাদের মার্কার হাতে, মার্কারে তার নেই। তার না থাকলে এটাকে আমরা বেতার বলতে পারবো না। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই, সেটা ধরো তুরঙ্গম। তুরঙ্গম তোমরা নাম শুনছো? কেউ বলতে পারো তুরঙ্গম অর্থ কি? তুরঙ্গে চলে যা। তুরঙ্গ মানে তুরঙ্গে চলে যা। এখানে তুরঙ্গ কথাটির অর্থ হচ্ছে তোমার দ্রুত। তুরঙ্গ কথাটির অর্থ হচ্ছে দ্রুত, দ্রুত চলে যা। দ্রুত কি চলে বলো তো? দ্রুত তোমার হচ্ছে হন্ডা, বিভিন্ন ধরনের যানবাহন, ট্রেন, কিংবা তোমার হচ্ছে বনের বিভিন্ন পশু, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, এরা কি দ্রুত চলে না? অবশ্যই দ্রুত চলে। তাহলে দ্রুত চললে কি তাদেরকে আমরা তুরঙ্গম বলবো? অবশ্যই না। দ্রুত চলে যা, তুরঙ্গ চলে যা মানে কি? দ্রুত চলে যা। দ্রুত চললে তাদেরকে আমরা তুরঙ্গম বলতে পারছি না। আর তুরঙ্গম অর্থ কি? অনেকে কমেন্ট করছো, বলছো ঘোড়া, একজন বলছে লায়ন। এই তুরঙ্গম কথাটার অর্থ হচ্ছে তোমার, তুরঙ্গম কথাটার অর্থ হচ্ছে ঘোড়া। তুরঙ্গম কথাটার অর্থ কি? ঘোড়া। তার মানে যা কিছু দ্রুত চলে তার সবকিছুই কিন্তু আমাদের তুরঙ্গম বলতে পারবো না। তুরঙ্গম বলতে বোঝা যাচ্ছে ঘোড়াকে, ঠিক আছে? এরপরে ধরো একটা রাজার পুত, তাই না? রাজার পুত, সরি, রাজপুত। রাজপুত এর ব্যাস বাক্য কি? রাজপুতের ব্যাস বাক্য কি? রাজার পুত্র, তাই না? রাজার পুত্র, রাজপুত। রাজার পুত্র কি? রাজপুত। এখানে রাজপুত বলতে রাজার পুত্রকে বোঝানো হচ্ছে না। রাজপুত একটা জাতি। রাজপুত বলতে এখানে একটা জাতিকে বোঝানো হচ্ছে, এবং এটা হচ্ছে তোমার প্রাচীন ভারতীয় একটা জাতি। এই জাতিটা তোমার ছিল রাজ্যপুত্র। রাজ্যপুত্র থেকে আসছে রাজপুত। রাজ্যপুত্র থেকে আসছে রাজপুত। এখানে রাজপুত বলতে রাজার পুত্রকে বোঝানো হচ্ছে না, কিন্তু এটা মনে রাখবা। রাজপুত বলতে একটা জাতিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, অনেকে বলছে তৎপুরুষ সমাস। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে। রাজার পুত্র রাজপুত। রাজপুত বলতে এখানে কি? একটা জাতিকে বোঝানো হচ্ছে। এই জন্য এটা কি আমাদের বলতো? যোগরূঢ় শব্দ। তার মানে ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ ভিন্ন। আচ্ছা, আমি সর্বশেষ আর একটা উদাহরণটা দিয়েই আজকের ক্লাস এখানে শেষ করব। তাহলে জলধি, তাই না? জলধি, বলো তো জলধি অর্থ কি? জলধি অর্থ কি? সবাই কমেন্ট করো, জলধি অর্থ কি? জলধি অর্থ কি? জল ধারণ করে এমন, সেটাকে কি আমরা জলধি বলি, তাই না? জল ধারণ করে এমন। আর জল ধারণ করে কে বলো তো? পুকুর। সেখানে কি জল ধারণ করছে না? পুকুর। তারপর ধরো সমুদ্র, তারপরে নদী, এরকম খাল, ডোবা, বিল, ঝিল, অনেক কিছু তো জল ধারণ করে আছে। জল ধারণ করে আছে না? তার মানে কি সবগুলোকে আমরা জলধি বলবো?
বলবো না। অনেকে বলছে পুকুর, অনেকে বলছে সমুদ্র। মিম ইসলাম বলছে সমুদ্র, ইমরান চৌধুরী সমুদ্র। বেশিরভাগই অ্যান্সার দিচ্ছে সমুদ্র। তাহলে কি সমুদ্রই হবে? অবশ্যই সমুদ্র হবে। অনেকে আবার বলছে পুকুর, পুকুর না রে ভাই, জলধর তো সমুদ্র। জলধর তো কি সমুদ্র, জলধর তো সমুদ্র। তার মানে কি এখানে যা কিছু জল ধারণ করে, একটা পাত্রও জল ধারণ করতে পারে, যা কিছু জল ধারণ করে তার সবগুলোকে আমরা জলধি বলতে পারবো না। জলধি অর্থ সমুদ্র, একমাত্র সমুদ্রকে আমরা কি বলবো? জলধি। আশা করি বুঝতে পারছো। তোমরা কেউ ক্লাসটা আপাতত এ পর্যন্ত শেষ, কিন্তু দয়া করে কেউ এখন লিভ নিও না। তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এবং সেটা তোমাদেরই জন্য, তোমাদেরই কাজে লাগবে। বলতে পারো গল্প, ঠিক আছে, গল্প করতে পারবো, ঠিক আছে। তবে তার আগে বলো ক্লাসটা কেমন হলো। আর আগামীকাল ইনশাল্লাহ বাকি যে শব্দের যে বাকি অংশটুকু আছে, বাকি অংশটুকু ইনশাল্লাহ আগামী দিনে ক্লাস নিয়ে শেষ করব। কেউ লিভ নিও না, কিছু কথা বলবো তারপরে সবাই লিভ নিও। তো তার আগে বলো ক্লাসটা কেমন হয়েছে। হ্যাঁ, বৃষ্টি তরুণ বলছে অনেক সুন্দর ক্লাস ভাইয়া। আমাদের এখন তো শানু বলছে ভাইয়া অনেক সুন্দর ক্লাস। আচ্ছা, তোমরা কেউ লিভ নিও না, আমি 2 মিনিট কথা বলবো, 2 মিনিট একটু ওয়েট করো এবং সেটা তোমাদেরই উপকার আসবে, ঠিক আছে। এই ক্লাসটা না যতটা তোমাদের উপকারে আসবে, আমার এই কথাগুলো ইনশাল্লাহ এর থেকে বেশি উপকারে আসবে তোমাদের। আচ্ছা ঠিক আছে, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা ছোট একটা গল্প বলবো আমি, ঠিক আছে। ছোট একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে চায়নায় তোমার হচ্ছে এক ধরনের একটা বাঁশ পাওয়া যায়, বাঁশ গাছ, যেটাকে বলে চাইনিজ ব্যাম্বো ট্রি, বলে চাইনিজ ব্যাম্বো ট্রি। সেই বাঁশ গাছটা তোমার যখন লাগানো হয়, লাগানোর 1 সপ্তাহ পরে পানি দেবে, সার দিবে, তাও খুব একটা বড় হবে না। 1 মাস পর, 2 মাস পর বা 6 মাস পর পর্যন্ত পানি দিবে, তাও খুব একটা বড় হবে না। এরকম 1 বছর পরে পানি দিবে, সার দিবে, তাও খুব একটা বড় হবে না। এভাবে 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, 4 বছর পর্যন্ত পানি দেবে, তাও খুব একটা বড় হবে না। কিন্তু পঞ্চম বছর পর্যন্ত, যখন পঞ্চম বছর হবে তখন তোমার 6 সপ্তাহ টাইম নেবে ওর 80 থেকে 85 ফুট উচ্চতা মানে বেড়ে যেতে। গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমাদের কাজে লাগবে। তাহলে কি বললাম, সেই বাঁশ গাছটি বা বাম্বু ট্রি, সেই বাম্বু ট্রিটি তোমার 4 বছর পর্যন্ত খুব একটা বড় হবে না, কিন্তু পঞ্চম বছরে যায় তোমার 6 সপ্তাহ সময় নেবে 80 থেকে 85 ফুট হতে। আচ্ছা, গল্পটা মোটামুটি এ পর্যন্ত। এখন তোমরা বলো, আচ্ছা এই বাঁশ গাছটি তোমার কি 80 থেকে 85 ফুট হতে ওই 6 সপ্তাহ সময় লেগেছে? মানে শেষ 6 সপ্তাহ সময় লেগেছে? পঞ্চম বছরে যে 6 সপ্তাহ ছিল ওই সময়টুকুই লেগেছে? অবশ্যই না। হয়তো তোমরা বলবে 6 সপ্তাহের মধ্যেই তো বাঁশ গাছটি 80 থেকে 85 ফুট লম্বা হলো, কিন্তু আসলে না, 6 সপ্তাহের মধ্যে বড় হয়নি। কারণ তুমি যদি বাঁশ গাছটি যে 4 বছর তুমি একটা রক্ষণাবেক্ষণ করছো, সার দিছো, পানি দিছো, তুমি যদি সার না দাও, পানি না দাও, তাহলে কি 4 বছর তোমার ওই গাছটা বাঁচবে? অবশ্যই বাঁচবে না। সেই 4 বছর তোমাকে ওয়েট করতে হয়েছে, তার পরবর্তী 6 সপ্তাহের মধ্যে 80 অথবা 85 ফুট হয়েছে, তাই না? আচ্ছা, এই গল্পটির মধ্যে তোমরা কি শিখলে? তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমরা প্রায় পরিশ্রম করছো এখন 8 থেকে 9 সপ্তাহ হয়তো হবে, 8 থেকে 9 মাস হয়তো হবে, এরকম সময় তোমরা পরিশ্রম করছো, তাই না? এখন দেখো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি একটা ডেট দিয়ে দিয়েছে। সেই হিসাবে যদি আমরা বলি, অক্টোবরের 1 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেটটা যদি আমরা ফিক্সড হিসাবে ধরি, তার মানে আমাদের টাইম আছে কত? এটা আমাদের কি মাস বলো তো? জুলাই মাস। এটা আমাদের জুলাই মাস, তার মানে আগস্ট, সেপ্টেম্বর,
জুলাই মাসটা আমরা বাদ দিলাম। আজকে জুলাই মাসে কয় তারিখ? আজকে জুলাই মাসে 14 তারিখ, মেবি 14 তারিখ। জুলাই মাসের আজকে কত তারিখ বলো তো? আজকে 14 জুলাই। আজকে 14 জুলাই। আচ্ছা, আমি এই জুলাই মাসটা বাদ দিলাম, আর আছে কত? 16 দিন। জুলাই মাসটা এটা বাদ দিলাম, তাহলে থাকে কি বলতো? আগস্ট, আগস্ট আর কি সেপ্টেম্বর, আগস্ট আর সেপ্টেম্বর। তার মানে আমরা 2 মাস পাচ্ছি হাতে সময়, ফুল 2 মাস পাচ্ছি। এই 2 মাস সময়টাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে না দিয়ে যথারীতিভাবে এই 2 মাসটাকে সময় দেব। আচ্ছা, আমি যে গল্পটা বলছিলাম যে 4 বছর তাকে কিন্তু মানে কঠোরভাবে তাকে যত্ন করা হয়েছে, সার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। এই 8 মাস বলো বা 9 মাস বলো, তোমরা কিন্তু পরিশ্রম করেই যাচ্ছ। এখন শেষ সময় এসে যদি তোমরা বলো যে 2 মাস পর পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, আসলে আত্মবিশ্বাসটা ধরে রাখাটাই মানে বড় ধরনের একটা পরীক্ষা। মানে আমি সবসময় বলি, তোমাদের পরীক্ষার আগে পরীক্ষা দিতে হচ্ছে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা, তোমাদের পক্ষে বলা হয় ভর্তি যোদ্ধা, তোমরা কিন্তু একটা যোদ্ধা। সেটা কি? ভর্তি যোদ্ধা। তোমাদের পরীক্ষার আগেই পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা তো হবে হয়তো অক্টোবরে, কিন্তু তার আগে পরীক্ষা দিতে হচ্ছে। ধৈর্যের পরীক্ষা। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। তোমরা যদি এই 2টা মাস ওই বাঁশ গাছের মতো বললাম না আমি, লাস্টে যে 6 মাসে বেড়ে ওঠে, এমন করে তোমাদের এই লাস্ট সেই 6 সপ্তাহ, লাস্ট কি সেই 6 সপ্তাহ, এই 2 মাস মানে ধরো এই 6 সপ্তাহ, এই 6 সপ্তাহ সময়টাকে তোমরা যদি হেলাফেলা না করে একটু কঠোর পরিশ্রম করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য সিট বরাদ্দ। এবং তোমার যে 8-9 মাস বা তার অধিক অথবা তার হয়তো কিছু কম সময় তোমরা পরিশ্রম করেছো, এই সময়টাকে কখনো বৃথা যাবে না, কখনো বৃথা যাবে না। ইনশাল্লাহ ভালো কিছু পাবে। আর আমি সবসময় একটা কথা বলি যে পরিশ্রম করলে তার ফল কখনো বৃথা যাবে না। তুমি যেমন পরিশ্রম করবে অবশ্যই তার ফল তেমন পাবে, কিন্তু পরিশ্রম করার একটা টেকনিক আছে। সেই টেকনিক অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এই 2 মাসটা তোমরা হাতে রাখো। এই 2 মাসটা হাতে রেখে আজ থেকে এই যে 16 দিন বাদ আছে, এই 16 দিন বাদ আছে মানে 16 দিন আমি আর পড়ালেখা করব না, আমি আগস্টের 1 তারিখ থেকে পড়ালেখা শুরু করে দেবো, এমনটা ভাবার দরকার নেই। এই 16 দিনকে তোমাদের কাজে লাগাতে হবে, 16 দিনকে কাজে লাগাতে হবে। এবং 2 মাসের জন্য তুমি একটা স্পেশাল একটা রুটিন করে নাও, এবং সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করো, ইনশাল্লাহ সফল হতে পারবে। তো এই ছিল আমার গল্পের কাহিনীটা, ঠিক আছে? এবং এই গল্প থেকে যদি তুমি কিছুটা হলেও শিক্ষা নিতে পারো, অবশ্যই তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। ভালো কিছু বলতে একটা ভার্সিটি, একটা সিটই তো, তাই না? একটা সিট নেওয়াটা কিন্তু খুব একটা টাফ না, আবার খুব একটা টাফ। এর জন্য তুমি যদি পরিশ্রম করো, তোমার জন্য কিন্তু বড় কিছু না, খুব একটা কঠিন বিষয় না। কিন্তু পরিশ্রম না করলে তার জন্য অবশ্যই কঠিন। হয়তো এখন একটা বিষয় অধিকাংশ স্টুডেন্টের মনে হচ্ছে আমি অনেক দিন থেকে লেখাপড়া করছি, আমি তো সবই পারি, এরকম তোমার মনে হচ্ছে কেন? তোমার মতো আরো 2 থেকে 3 লাখ স্টুডেন্টের মনে হচ্ছে আমি সবই পারি, কিন্তু 2-3 লাখ স্টুডেন্ট কি চান্স পাবে? 2-3 লাখ স্টুডেন্ট চান্স পাবে না। পরীক্ষা দিতে 5-6 লাখ, 2-3 লাখ হয়তো স্টুডেন্ট সিরিয়াসলি পড়াশোনা করছে, চান্স পাবে কত? হয়তো 50-60 হাজার চান্স পাবে, তাই না? তার মানে দেখো কত বড় কম্পিটিশন হবে, আর মানে কতটুকু আমাদের গভীরলি জানতে হবে। অনেকে হয়তো বলছো ভাইয়া এত গভীরভাবে ক্লাস নিচ্ছেন, সামান্য কয় মার্কের জন্য এত গভীরভাবে ক্লাস নেওয়ার কি দরকার আছে? ভাই গভীরভাবে জানতে হবে, কারণ একজন এক্সামিনার কোথা থেকে প্রশ্ন করবে এটা তুমি আমি কেউই জানি না, তবে ধারণা করতে পারি কোথা থেকে প্রশ্ন হতে পারে। তো ইনশাল্লাহ যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবে। এবং আগামীকাল শব্দের যে বাকি অংশটুকু আছে, এবং আগামীকালের ক্লাসটা এর থেকে অনেক ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। এবং তোমার হচ্ছে দেশি শব্দ আছে, দেশি শব্দ এবং বিদেশি শব্দের মধ্যে যেগুলো আছে, আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, সবগুলো নিয়েই আলোচনা করব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।